প্রিয় দর্শক, আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে এনটিভির পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রূপকথার রাতে। ছুটির রাত, শুক্রবারের রাত মানেই এনটিভিতে রূপকথার রাত। আর আমারও কিন্তু একেবারেই নিয়মের বাইরে যেতে ইচ্ছে করে না, আমি ঠিক সময় মতো এনটিভিতে চলে আসি। রুহানি, সালসাবিল, লাবণ্য আপনাদের সাথে আছি রূপকথার রাতে। আর আজকে দুজন গুণী মানুষকে নিয়ে রূপকথার রাত সাজিয়েছি। চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, সাংবাদিক হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন একেবারে 17 বছর বয়সে। তিনি অনেক গুণে গুণান্বিত এবং অনেকগুলো প্রথম শব্দটির সাথে তিনি যুক্ত আছেন। কারণ বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটক যখন প্রচলিত হয়েছে সেই সময়ে গল্পটা শুনবো তিনি অবদান রেখেছেন। এবং সুন্দরী প্রতিযোগিতার যে প্রচলন এখন আমরা দেখি যখন শুরু হয়েছে, সেটাও কিন্তু তার হাত ধরেই, তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি একাধারে একজন সাংবাদিক, উপস্থাপক, নাট্যকার, নির্মাতা ফারিয়া হোসেন। কেমন আছো? জি ভালো আছে, অনেক অনেক স্বাগত রূপকথার রাতে। অনেক কিছু, বাট রূপকথার রাতে তো সব ভালো কথাই হবে নিশ্চয়ই। এবং বলছিলাম না যে গুণী মানুষদেরকে নিয়ে আজকে এসেছি। এবারে আমি যাকে পরিচয় করে দিচ্ছি তিনি প্রথম নাটক লিখেছিলেন 1995 সালে আর প্রথম পরিচালনা করেছেন 2001 সালে। আমার কাছে সবসময় মনে হয় তার হাতের ছোঁয়ায় খুব সাধারণ গল্প স্ক্রিনে যেন অসাধারণ অনবদ্য হয়ে ওঠে। একক নাটকের সংখ্যার হিসাব করলে দেখা যায় এখন পর্যন্ত তিনি 459টি নাটক নির্মাণ করে ফেলেছেন, ধারাবাহিক টেলিফিল্ম বাদে। এবং তার প্রথম পরিচালিত চলচ্চিত্র বিশ্ব সুন্দরী 9টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় চয়নিকা চৌধুরী। অনেক অনেক স্বাগত রূপকথার রাতে। রূপকথার রাতে আজকে মনে হচ্ছে রূপকথার মতোই লাগছে। আচ্ছা, দর্শকদের জন্য আমি বলি যে প্রিয় দর্শক, আপনারা কিন্তু রূপকথার রাতে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। স্ক্রিনে আমাদের ফোন নাম্বার যাচ্ছে, আমাদের সাথে ফোনের মাধ্যমে কানেক্টেড হবেন এবং এই দুজন গুণী মানুষকে আপনাদের যা জিজ্ঞাসা আছে জানাবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই দুইজন কেন একসাথে। আমি শুধু একটা ছোট্ট ক্লু দিয়ে দিচ্ছি, তারপরে সেই গল্পটা আমরা তাদের কাছ থেকেই শুনবো। যে চয়নিকা চৌধুরী ডিরেকশন দিয়েছেন এবং ফারিয়া হোসেন লিখেছেন এরকম নাটকের সংখ্যা 2 শতাধিক। বাকিটা শুনবো। এবং আমি বলি ইট শুড বি এ ওয়ার্ল্ড রেকর্ড, কারণ একজন নাট্যকার, একজন ডিরেক্টর একসাথে, এবং আমাদের মতো দেশে যেখানে অনেক কাজ হয় কিন্তু নট লাইক 100টা চ্যানেল এরকম না, তো হঠাৎ করে এটা আমরা আসলে রিয়েলাইজ করলাম। বৌদি তো ডাটার মাস্টার, এইরকম এক্সাম্পল নেই কিন্তু এটা একমাত্র চয়নিকা চৌধুরী। আমরা অনেক দেরিতে এসে বুঝি আসলে যে আচ্ছা ওটা রাখলে হতো, মানে আমি তো তাই, কিন্তু ও কিন্তু ডে 1 থেকে এভরিথিং ডাটা আছে এবং লিস্ট আছে গুছানো। এবং আমাকে যখন বলে আমি বলি না বৌদি, আমার মনে হয় 50-60টা হবে, কারণ আমার সব কিছু 20 কি 60, আমার কোনো ডাটা নাই মাথায়। ও তারপরে বললো যে আচ্ছা তোমাকে আমি লিস্ট পাঠাচ্ছি। লিস্ট দেখো যখন দিচ্ছে আরো নামগুলো, না না এটা আমার না, না না এটা আমার না। দেন আমার হঠাৎ মনে হলো যে বৌদি আমাদের উই শুড ক্লেম ইট, যে আমাদের আসলে এটা একটা ইট কুড বি এ ওয়ার্ল্ড রেকর্ড। এবং একটা কথা কিন্তু প্রচলিত আছে যে একজন নারী আরেকজন নারীকে অ্যাপ্রিশিয়েট করতে পারে না বা হিংসে করে, একটা মেয়ে একটা মেয়ের ভালো দেখতে পারে না। তো এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একদমই অন্যরকম। এবং প্রফেশনের কোনো নারী পুরুষ হয় না যদিও, তবুও বলতে হয় যে নারী ডিরেক্টর হিসেবে বা নারী নাট্যকার হিসেবে কিন্তু আপনারা একটি মাইল ফলক তৈরি করেছেন যা অনেক অনেক মেয়ের জন্য ইন্সপিরেশন। তো দুজনের বন্ডিং এর গল্পটা দিয়ে আমি আজকে আমি তার আগে একটুখানি বলি। এতক্ষণ বলা হচ্ছিল যে নারী নাট্যকার, মানে নারী যদিও না, তারপর আমরা দুজনেই আমাদের ভালো লাগে যখন আমাদেরকে বলে নারী নির্মাতা বা মানে নারী একজন নাট্যকার, যেটাই হোক। একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যখন 95 সালে যখন প্যাকেজ আসলো, 94 ডিসেম্বর থেকে শুরু হলো না, প্রাচীর পেরিয়ে, ওটা মনে ফার্স্ট ছিল ডিসেম্বরে। তো 95 থেকে যখন একদম পুরো দমে চললো সোমবার দিন প্যাকেজের, তখন কিন্তু এই ফারিয়া হোসেন একমাত্র নারী নির্মাতা দাপটের সাথে কাজ করেছে। এটা কিন্তু অনেকে জানে না, এই জেনারেশনের অনেকে জানেই না। ও যে ডিরেক্টর, সবাই আমাকে মানে সবাই বলে, যেহেতু আমার ডিরেকশনে ওর অনেক নাটক থাকে, বললাম না 200-র বেশি। আসলে আমরা আমাদের দুজনের কালকে দিচ্ছিলাম, ও কালকে দোহায় বসেছিল, ওর 6 ঘন্টা হলো ওয়েটিং। হ্যাঁ, তা আমি বসে বসে, ও বলছিল যে
আচ্ছা আমাদের কত হতে পারে? আমি 200-র কাছাকাছি তো অবশ্যই। না 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 কি বলো 30-40টা? হ্যাঁ হ্যাঁ আমি কোথায় 30-40? আমার নিজেরই তো লেখা আছে 80টার মতো। আমাকে বলি কি আমার নিজেরই তো 80টার মতো লেখা। তারপর ওর নাম পাঠানো শুরু করলাম, না না এটা না এটা কবে হলো, এটা কবে করলাম। তো ও হলো সেই ডিরেক্টর যার কাজ দেখে আমি চয়নিকা চৌধুরী ইন্সপায়ার্ড হয়েছিলাম। ওর মেকিং দেখে, ওর মেকিংটা খুব স্মার্ট ছিল। আর ইন্টেরিয়ার আবার আমার আরেকজনেরটা খুবই পছন্দ ছিল, সেটাও আমি নামটা বলতে চাই, সেটা হলো আফসানা মিমি। ও যখন বন্ধন করতো আমি ইন্টেরিয়ার দেখতাম। আসলে তো সবারই তো কিছু না কিছু ভালো জিনিস থাকে, বাট ফারিয়ার হলো মেকিং এত তখন থেকেই এত বেশি ফাস্ট এবং এত মডার্ন, ওটাই আমি পিক করলাম। দিদি যেটা বলছিলেন যে হয়তোবা এই জেনারেশনের কেউ জানে না, তবে যারা 90 দশকের নাটক দেখেছে এবং এখনো যাদের মধ্যে ওই 90 দশকের ভালো ভালো নাটক খুঁজে দেখার প্রবণতা আছে, তাদের কাছে কিন্তু অবশ্যই ফারিয়া হোসেন সমাদৃত। ইতিহাস নিজে মনে রাখে না, হ্যাঁ ইতিহাসকেও জানাতে হয়, কারণ ইটস এ ডাটার যুগ না। যেহেতু আমি একটু পেছনে থাকা মানুষ, আমি অলমোস্ট 24 বছর আমেরিকাতে থাকি, প্রতি বছর আসি, 2 মাস 2.5 মাস করে থাকতাম, কাজ করতাম, বাট লেখার জন্য তার আসার প্রয়োজন হয় না। বাট 2020 তো সব কিছু চেঞ্জ করে দিয়েছে, রাইট? তারপর থেকে কম আসা হচ্ছে। কিন্তু সাডেনলি আমার মনে হলো যে বৌদির যেমন, আচ্ছা আজকে রূপকথার রাত আসলে কেন, মানে যদি ওই সেন্সিবলি সফল, আমি জিজ্ঞেস করছিলাম আগে প্রডিউসারকে এবং ওকে, এবং ওরা দুজন যেটা বললো যে এটা আসলে সাফল্যের গল্প, ভালো যাদের জীবনের গল্প রূপকথার গল্পকে হার মানায় এবং যাদের গল্প শুনে আরো 10 জন মানুষ ইন্সপায়ার্ড হয়, তো দ্যাট ইজ সাফল্যের গল্প। তা আমরা সেই জন্য আসলে রূপকথার মধ্যে একটু সাজুগুজু করে, আজকে আর দুপুরে এসেছি আমি বাংলাদেশে, সাজুগুজু করে এসেছি যে লার্জার দেন লাইফ যদি মনে হয়। এখন আমার যেটা মনে হয়েছে, আমি আসলে আমি বৌদিকে অনেক সময় বলি, আমাদের কিন্তু দীর্ঘ দিনের সম্পর্ক। কোন সেন্সে? ও যখন অরুণ চৌধুরীর বউ হিসেবে, চয়নিকা চৌধুরী, ও ছোটবেলায় অনেক কিছু করেছে, নতুন করি থেকে মানে সফল শিশু শিল্পী ছিল, কিন্তু তারপর একটা দীর্ঘ সময় আমরা দেখেছি ছোট ছোট 2টা বাচ্চা, ও আমাদের আনন্দ বিচিত্রার অফিসে আসতো, গল্প করতো, হ্যাঁ আমরা অরুণদার ওয়াইফ হিসাবে। এখন আমি বলতেই পারি যে অনেককে বলে ও আচ্ছা অরুণ চৌধুরী চয়নিকা চৌধুরীর হাজব্যান্ড, কারণ ও একটা ব্র্যান্ড নেম, রাইট? এবং খুবই ডেডিকেটেড, অনেক ভালো কাজ করে। আমি প্রথম দিকে বিয়ের পর একটা গ্যাপ নিয়েছিলাম, একটু বেশি দিন লিখতাম না, কিন্তু ও তখন বললো যে স্ক্রিপ্ট লিখো আমাকে দাও, তখন আমি একটু আরিফ খানের সাথে বেশি কাজ করা হতো, তারপরে দেওয়া শুরু করলাম। ও আসলে শি উইল মেক ইউ টু ওয়ার্ক, হ্যাঁ মানে অনেক ধাক্কা দেয়, অনেক নক করে যে হ্যাঁ ফারিয়া এরকম না, ফারিয়া মনে ভেবেছে বৌদিকে দিব কেমন না কেমন বানাবে নাকি, কারণ ওর প্রথম লেখা নাটকটা তো আমার ডিরেকশন ছিল, বোধ মাহফুজ আমাদের প্রোডাকশন ছিল। এবং অনেকে জানে না এটা মাহফুজ আহমেদের কিন্তু এটাই প্রথম প্রোডাকশন ছিল, বাণী কথা চিত্র থেকে, বাণী চিত্র থেকে। ও নিজেরও একটি প্রোডাকশন হাউস আছে। হ্যাঁ আমার আসলে 2টা, পরে এনটিভির জন্য আরেকটা করেছিলাম, এন্ড দ্যাটস দ্য ওল্ড এজ, যেটা হানিফ সংকেতের এবং আমারটাই এখন পর্যন্ত আসলে 95 সম্ভবত 95 জানুয়ারিতে, হ্যাঁ। এবং আমি প্রথম নাটকটা যেটাতে মৌকে ইন্ট্রোডিউস করলাম, অভিমানে অনুভবে, টনি ডাজের প্রথম, আমারও প্রথম। এবং আরেকটা জিনিস কি যে বলে না যে কাজ দেখতে দেখতে শেখা, আমাদের তো আসলে দেখাও ছিল না, ইউটিউব ছিল না, কোনো কিছু, কিন্তু আমি অনেক আগে থেকে, তখন যে ভিএইচএস ক্যাসেট, আমি শুধু আনতাম তথ্যচিত্র ডিরেক্টরসদের, সত্যজিৎ রায়ের, মৃণাল সেনের, এবং একটু ঝিরঝিরে আমি কি লিখতাম, দেখতাম আর নোট নিতাম। সো আমি যেটা বলি আসলে ডিরেক্টর সেই যে ছবিটা মনের কল্পনায় দেখে, হ্যাঁ। এবং আনোয়ার হোসেন বুলুর একটা বিশাল ক্যামেরাম্যান, ওনার বিশাল একটা অবদান ছিল তখন, কারণ উনি জানতো যে এরা হয়তো বা কিছু জানে না। আমি বলতাম যে বলি ভাই আমি যখন বলবো শর্টটা ডেসক্রাইব করবো, আপনি ওয়ার্ডটা বলবেন। তো আমি বলতাম যে মেয়েটা এরকম জানালার পাশে দাঁড়ানো, ক্যামেরাটা চলে গেল, তো বললো প্যান, তো ওই যে মাথায় নিয়ে নিলাম। আমরা কিন্তু কাজ করতে, বিকজ ভিশনটা ছিল, আমি একেবারে কি দেখতে চাই। এই ভিশন নিয়ে কিভাবে এগোলেন, কি কি স্ট্রাগল ছিল, সেই গল্পটাতে আসবো। আমি একটু দিদির কাছ থেকে ঘুরে আসতে চাই। নাটক নিয়ে আমরা সবসময় কথা বলি, ডিরেকশন নিয়ে কথা বলি, ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলি, যে চয়নিকা চৌধুরী অরুণ চৌধুরীর জুটি, যে বিষয়টি নিয়ে কথা বলি না সেটা হচ্ছে গানের সাথে দিদির একটা জীবনের বড় চ্যাপ্টার আছে, ছায়ানট আছে, সেখানে শান্তিনিকেতন আছে। সেই গল্পটা দিয়ে আমি আজকে আপনার পর্বটা শুরু করতে চাই, যে গল্পটা শোনা হয়ে ওঠে না।
আপনার এটা শিক্ষা আসলে জীবনটা? পুরোটাই আসলে আমার মা শিশির কণা, মার হাত ধরেই আসলে আমার পথটা চলা। 4.5 বছর বয়সে যখন আবৃত্তি শিখি, বড় হয়ে অনেকের কাছে গিয়েছেন, গোলাম মোস্তফা, আশরাফুল আলম, অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ আমাকে কবিতা পড়িয়েছেন, শিখিয়েছেন। কিন্তু গান নাচ সবকিছু কিন্তু আমার মায়ের হাতে খড়ি প্রথম। তারপর যখন আমি ক্লাস 6-এ পড়ি, মামুনি আমাকে ভর্তি করিয়ে দিলেন ছায়ানটে থেকে ক্লাস 7 থেকে শাড়ি পরে নিয়ম ছিল। তো ডক্টর সঞ্জিদা খাতুন ছিলেন, আমি পেয়েছি রেজানা চৌধুরী বন্যা, মিতা হক, ওয়াইদুল হক, এরকম ওয়াদুদ স্যার, এরকম অনেক বড় বড়, পাপিয়া সারওয়ার, উনি অবশ্য ওখানে ছিলেন না, মাঝে মাঝে যেতেন আর কি আমাদের ক্লাস নিতে। তো এরকম করে তো ছায়ানট থেকে তো ফার্স্ট ক্লাস সেকেন্ড হলাম। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ তো মা তো ছোটোবেলায় সঞ্চয়িতা ধরিয়ে দিতেন, শুধু ধরিয়ে দিতেন না, ধরেন ছুটিটা পড়ে মামুনি তো স্কুল টিচার ছিলেন, এসে আবার আমাদেরকে জিজ্ঞাসা করতেন, বলো তো গল্পটা কি ছিল, মানে আমরা যে ফাঁকি দিব তার কিন্তু কোনো ওয়ে নেই। এবং ফারিয়া যেটা বললো না যে ভিসিডি কিনে দেখতো সব কিছু, মানে আমার মা কিন্তু আমাদেরকে পিলখানা নিয়ে যেত ছবি দেখাতে, সিনেমা দেখাতে, মধুমিতা সিনেমা হলে নিয়ে যেতেন, গুলিস্তান, মা বাবা দুজনেই হিউজ সিনেমা দেখতাম, মঞ্চ নাটক দেখতাম, এরকম কিন্তু আমাদের পরিবারটা এরকম ছিল। তো মার ইচ্ছা ছিল আসলে আমি মানে রবীন্দ্রসঙ্গীতের শিল্পী হব, কিন্তু শান্তিনিকেতনেও গেলাম, তারপর তো ছুটিতে আসার পর আমার বিয়ে হয়ে গেল। কিন্তু আমার গলায় একটা সমস্যা আছে, এটা আসলে আমি কখনোই স্ক্রিনে কখনো বলিনি, ফারিয়া জানে, যেহেতু ফারিয়া আমাদের একদমই ফ্যামিলি ফ্রেন্ড। সেটা হলো আমি গান গাইতে গেলে পরের দিনই 3-4টা স্বর বের হয়। 8 সালে এমনও হয়ে গেছে আমার গলা থেকে কোনো সাউন্ডই বের হয় না, এরকম ছিল। তখন 3rd গ্রেড ছিল আমার ভোকাল, একদমই খুব খারাপ অবস্থা, ডিরেকশন দিতে পারবো না এরকম। ওই সময়ে অমিতাভ রানাকে নেওয়া হলো 7 সালে, এবং আমি লিখে দিতাম, ওরা সব কথা বলতো। আমার কিন্তু 7-8 খুব ক্রুশিয়াল টাইম ছিল, কিন্তু কাজ করেছি অনেক, কিন্তু তখন আমি লিখে কথা বলতাম। এবং আমার এখনও মনে আছে যে অ্যাপোলোর যে স্পিচ ডক্টর মমতাজ, তার কাছে আমার স্পিচ থেরাপি হতো, খুব ভালো ডক্টর। এই জন্যই আমার গানটা আসলে হয়নি। এটা আসলে একজন আর্টিস্ট বলেন, একজন মানুষ বলেন যে গান ভালোবাসে, গান প্রেমী, তার জন্য আসলে অনেক কষ্টের যে সে গান গাইতে পারে না। সে বোঝে, তার সমস্ত ওয়ার্ড মুখস্থ, তার রবীন্দ্রনাথের প্রত্যেকটা গান মুখস্থ বা পুরোনো দিনের গান মুখস্থ, কিন্তু সে গাইতে পারে না। এটা আসলে তার জন্য অনেক বেশি ভয়ঙ্কর রকমের কষ্ট। তো আমার নাটকে যেটা আমি চাইতাম যে আমার নাটকে একটা গান থাকবে, হ্যাঁ গান থাকবে, ফারিয়া লিখতো, আমি ডিরেকশন দিই, আমাদের বেশি সম্পর্কের গল্প আর ভালোবাসার নাটকগুলাই ছিল, সব বিষয়, মা দিবস, বাবা দিবস, নারী দিবস, মুক্তিযুদ্ধ ছিল, সবকিছু। আমি পূজার নাটক লিখেছি, এবং বেশ কয়েকটা। আমি যদি ঈদের নাটক লিখতে পারি তাহলে ও লিখতে পারবে না কেন, আমি যদি ঈদের কাজ করি তাহলে ও পারবে না কেন, কারণ আমরা তো মানুষ, উপরে একজনই আছে এবং আমরা সবাই মানুষ, একভাবেই কাজ করি। তো এই জন্য আমার গানটা আর গাওয়া হয় নাই, কিন্তু আমি অনেক ভালোবাসি গান, সবাই গান ভালোবাসে, প্রতিদিন সকালবেলা গান ছেড়েই আমার সকাল শুরু হয়। তো এটা একটা কষ্ট। আচ্ছা, সেই কষ্টের জায়গা শুনলাম, এক জায়গায় কষ্ট পেয়েছেন কিন্তু অন্য দিক দিয়ে সৃষ্টিকর্তা উজাড় করে দিয়েছে। হ্যাঁ, আমি আসলে চাওয়ার থেকে অনেক বেশি পেয়েছি। স্ট্রাগলিং লাইফ, এখনো স্ট্রাগল করি, কালকে পর্যন্ত স্ট্রাগল করেছি এরকম। কিন্তু আমার কাছে একটা থাকে যে আমি তো প্রেম, মানুষ যার সাথে প্রেম করে তাকে কি ছেড়ে যেতে পারে, এই কাজটাই হলো আমার প্রেম। আচ্ছা, আমি কালকের স্ট্রাগলটা শুনবো, এদিকটা থেকে ঘুরে আসি, যেহেতু স্ট্রাগল শব্দটা চলে এলো, সেই 95 সালে চলে যেতে চাই, যখন প্যাকেজ নাটকের যে ট্রেন্ড এলো এবং সেখানে একজন নারী নির্মাতা হিসেবে রীতিমতো আপনাকে যুদ্ধ করতে হয়েছে। হ্যাঁ, যুদ্ধ কি সেই একদম এক্স্যাক্ট আমি ওই গল্পটাই শুনতে চাই, তখন আপনি কি কি ফেস করেছেন? না, ফেস করে না, এখন বললে অনেকে বিশ্বাস করবে না। ফার্স্ট অফ অল, কাজের স্বীকৃতি হতো না, সবাই বলতো যে আচ্ছা ও ক্যামেরাম্যান করে দিয়েছে, উনি করে দিয়েছে, তা আমি চুপ করে থাকতাম। আমার অস্ত্র ছিল যে আমি কি এমন করলাম যে সবাই আমার কাজ করে দেয় এবং আমাকে ক্রেডিটটা দেয়। তা আমার ছিল যে আমি নীরবে কাজ করে যাব, কারণ এখন যেটা হয় না, যে তখন এক সেন্সে হয়তো বা সহজ ছিল, বিকজ এত সোশ্যাল মিডিয়াটা ছিল না। হ্যাঁ, আবার সোশ্যাল মিডিয়া একটা সুবিধাও আছে, নিজের কথাটা বলা যায়, দেখানো যায়, রেকর্ড দেখানো যায়। যেমন আমার কোনো কিছু রাখা নাই, আমি
এক্সট্রিমলি গুছানো একটা আচ্ছা, কিন্তু ওই তখন আর্কাইভের কিন্তু আমি জায়গাটাতে বলি, আসবো। আমি কিন্তু ওই যে তখন যে একটা একেবারে ওই চ্যানেল ছিল, জায়গাটাতেই যেতে চাচ্ছিলাম। এক সেকেন্ড আমি একটু ইন্টারপ্রেট করি। তখন যে একটা চ্যানেল ছিল বিটিভি, ওখানে কিন্তু অনেক বড় বড় সব পরিচালকদের সাথেই কিন্তু ব্রান্ড করতে হতো। কিন্তু এক্স্যাক্টলি ওই কথাটাতেই আমি কিন্তু ছিলাম। বিশাল হ্যাঁ, একটা হ্যাঁ। আমরা মনে করতো- 95 এর গল্পটা শুনি না, যে ওই- আপনি কিভাবে স্ট্রাগল করেছেন ওই সময়টাতে। স্ট্রাগলটা কি এক সেন্সে সহজ ছিল। হ্যাঁ, যেমন আমার অরুণদার কাছেই প্রথম এটা অনেকবার বলেছে যে অরুণদা আনন্দ বিচিত্রার অফিসে বসে নাটক লিখছে, তো আমি ওকে দিয়ে দেখলাম এরকম করে, বললাম ও আচ্ছা এইভাবে নাটক লিখে। অরুণদার যেটা আমি দেখেছিলাম সেটা অডিও অ্যান্ড ভিডিও ছিল, যে ভিডিও মেয়েটা আসলো চুলা চালাতে, তো এই লাইনটাই ছিল। হ্যাঁ, তো হাজব্যান্ডটা পাশে বসা, তো বললো যে কি করো তুমি, ঠিক এতটুকু। আমি বললাম আচ্ছা। তো 3 দিন ঈদের ছুটিতে একটা নাটক লিখলাম, যে আচ্ছা আমি প্রথম নাটক আমার অভিমানে অনুভবে, যেটাতে মৌ প্রথম কাজ করলো, টনি প্যাকেজে প্রথম কাজ করলো, ওইটা কিন্তু অডিও ভিডিও করে লেখা। হ্যাঁ, এবং সহজভাবেই হলো। কিন্তু আমি বিটিভিতে একটা এই নাটকটা জমা দিতে গেলাম, তখন প্যাকেজ শুরু হয়নি, এবং মোস্তফা কামাল সৈয়দ তখন জিএম ছিলেন বিটিভির। তো উনি যে চশমার উপর দিয়ে দেখতেন, এবং উনি আসলে আমাদের সবার জীবনে অনেক মানে বিশাল একটা জায়গা ওনার। হ্যাঁ, দেখে আমাকে বললেন যে নাটক তো বিটিভিতে তো বাইরে থেকে এসে করা যায় না। হ্যাঁ, আমি তখন সাংবাদিকতা করি আনন্দ বিচিত্রাতে। উনি বললেন যে আমি কোনো টিভি প্রোগ্রাম করতে চাই কিনা। তা আমি বললাম যে না, আমি সামনে আসবো না ক্যামেরা। কেন? আমি বললাম যে না, আমি পিছনে ডিরেক্টর হবো। তো উনি তখন বললেন যে আচ্ছা এই নাটকটা থাক, এটা উনি পড়তে চাইলেন। পড়ার পর উনি বললেন যে এইটা আসলে বিটিভি করতে পারবে না, কারণ অনেক গ্ল্যামারের ব্যাপার ছিল, মডেলিং, নাচ টাচ এগুলো ছিল। বললো যে কিছুদিন পরে আমরা এটা ওপেন করে দিচ্ছি, এটা 94 সালের কথা বলছি, মাঝামাঝি এটা ওপেন করে দিচ্ছি, তখন মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ডিরেক্টরের মতো করা যাবে। উনি আমাকে অনুষ্ঠান করতে বললেন, তো আমি ওখানে বসেই বললাম যে আচ্ছা মৌসুমী, মৌ এবং বিপাশা ফিল্মের মডেলিংয়ের নাটকের, এটা তিনজন একসাথে, এটা আগে হয়নি কখনো। হ্যাঁ, তুমুল জনপ্রিয় এরা। আমি বললাম যে আমি একটা ঈদের টক শো করতে পারি, ওদের ঈদ, এবং বাসায় যেগুলো কিন্তু সব নতুন আইডিয়া। তখন বাসায় যে ছোট ছোট ইন্টারভিউ করলাম, করার পরে প্রতি ঈদের বিটিভি থেকে আমাকে বলতো যে কিছু করার জন্য। তো এই এতটুকু কিন্তু সহজ। এবং যখন প্যাকেজ শুরু হলো, আমি আমার আব্বার কাছ থেকে টাকা ধার নিলাম, বললাম আমার কিছু আছে, আব্বার কাছ থেকে নিলাম, নিয়ে বুলু ভাইদের সাথে যোগাযোগ করলে ওনারা তখন প্যাকেজ হিসাবে নিতেন, যে ক্যামেরা থাকবে, মিউজিক থাকবে, এভরিথিং করে। তারপর আর্টিস্ট, কিন্তু তখন তো বাড়ি ঘর নাই। যেমন আমার খেয়াল আছে মৌদের বাসাটা 3টা বাসা মিলে, আমার একটা খালার বাসা, তারপর মৌয়ের বড় বোন তিথি আপার বাসা, এগুলো সব মিলিয়ে একটা বাড়ি বানায় করা হলো। এই পর্যন্ত সহজ। কিন্তু যখন প্রথম নাটকটা প্রচণ্ড আলোড়ন হলো, মানে প্রচণ্ড, আমার মানে ভয় লেগে গেল যে বাইরে গেরোলে মানুষ ধরছে, মানে কথা বলতে চাচ্ছে এরকম। এবং আমরা ধরে নিলাম যে আমার রাইটার্স ব্লক হচ্ছে, আমি আর লিখতে পারলাম না। তখন অরুণদাকে রিকোয়েস্ট করলাম, অরুণদা আমাকে একটা নাটক লিখে দেন। উনি সম্পর্ক লিখে দিল, যেটা দিয়ে তানিয়া, তখন কিন্তু সবাই রেডি যে আমি ডাকলেই অভিনয় শুরু করবে। হ্যাঁ, এভাবে হলো। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু পিছনে অনেক কথা হতো। আমার ধারণা এখনো হয় মেয়েদেরকে নিয়ে এটা, যে না ও আসলে পারে না কোনো কিছু, ও আসলে নিজেই নায়িকা হলে পারে, এরকম। কিন্তু আমার ছিল কি, আমার যেমন বৌদি অনেক ভোকাল, মানে আমি একটু আগে বলছিলাম না যে সমাজ একটা মেয়ে কাজ করবে, ভালো কাজ করবে, আবার ভোকাল হবে, ডাটের মেয়ে, সমাজ এত সহজে নেয় না। আমার তখন অস্ত্রটা ছিল আমি চুপ থাকতাম। মানে আমি আর রাদার নট টক, আমার কাজ কথা বলবে। হ্যাঁ, কাজ, কিন্তু আমি খুব ডাট নিয়ে চলতাম, মানে এটাও পছন্দ করতাম না, কিন্তু কোনো কোয়েশ্চেন করে উত্তর দিতাম না। আমার একটা লম্বা স্ট্রাগল গেছে, যে কোনো ক্রেডিট আমার না, মানে জাস্ট বিকজ আমি একটা। আচ্ছা, আমি এই চ্যাপ্টারটা বড় করে শুনবো, লম্বা স্ট্রাগলের গল্পটা। স্ট্রাগল শব্দটার সাথেই আমরা আছি। দিদির কাছ থেকে ঘুরে আসি, যে চয়নিকা চৌধুরী এই নামটা সবাই জানে, এরকম স্ট্যাবলিশড একজন, হ্যাঁ, একজন স্ট্যাবলিশড ডিরেক্টর হওয়ার পরেও 459টি একক নাটক নির্মাণ করার পরেও আপনি বলছিলেন যে গতকাল আমার স্ট্রাগল গেছে। এই পয়েন্টটা আমি একটু শুনবো। স্ট্রাগল তো সব কিছুতেই যায়, কাজের ক্ষেত্রে যায়, পারিবারিক বেতে যায়, কর্মক্ষেত্রে যায়, সব কিছুতেই যায়। যেমন আগে যেমন আমরা যেটা করতাম, ও যেটা বললো না যে বানিয়ে দেয় সবাই, তো আমার প্রথমে কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে করতাম, কারণ আনোয়ার হোসেন চৌধুরী কিন্তু, আনোয়ার হোসেন বুলু কিন্তু একটা ব্র্যান্ড নেম। ওনার হাত ধরে কিন্তু মোহন খান, আকরাম ফেরদৌস রানা, অরুণ চৌধুরী, ফারিয়ার কথাও বলি, ফারিয়া হোসেন, মানে তখন সিস্টেম, মানে উনি তো একদম তুখোর একটা মানুষ। কিন্তু তার মানে কি, উনি তো ডিওপি, মানে উনি
যে জায়গাটা আছেন উনি তো থাকবেনই, সাথেই তো থাকবেন। ডিওপি আর ডিরেক্টরের তো প্রেম থাকে, কেমিস্ট্রি থাকে না, এটাই তো কথা। তো তখন আমি যখন প্রথম আসি, প্রথম কাজ করি, আমাকে প্ল্যাটফর্ম দেয়া হলো লাইট অ্যান্ড শ্যাডোর মুজিবুর রহমান। আমি আসলে আমার পেমেন্ট আনতে গিয়েছিলাম, যেমন ও আমার প্রথম আমার লেখার ডিরেক্টর, এরকম তো অনেকে ডিরেকশন দিয়েছে। তো আমি আমার পেমেন্ট আনতে গিয়েছিলাম, আনতে গিয়ে তখন ও আমাকে বলে যে, দেওয়ার পরে আমাকে বললো, আমি চলে যাচ্ছিলাম, আমি জিজ্ঞেস করলাম যে আমার ডিরেক্টরকে, বলে আপনি। তা আমি জীবন আসলে একটু ভেবলি টাইপ আর কি, খুব ইমোশনাল, মানে আবেগে অনেক কিছু করে ফেলি, মানে এটা করবো, হ্যাঁ কাউকে দেখতে যাবো, রাত 1টায় চলে গেলাম, এরকম আর কি। আমি আমার ভিতরটা এরকম। আচ্ছা দিদি, আমি একটু ইন্টারাপ্ট করি। শুরু হলো ডিরেক্টরের গল্প শেষ বেলায়। হ্যাঁ, সেটা হলো 2001 সাল, 18ই সেপ্টেম্বর আমার প্রথম নির্মাণ। তো কোনো হিরো পাইনি, কিন্তু এটাতে অভিনয় করেছিলেন আবুল হায়াত, ঈশিতা, জয় হাসান। আর তখন জয় হাসান, আসলে জয় হাসান এখন যে আমরা জয় হাসানকে দেখি আমাদের দেশের অ্যাসেট, প্রস্তুতি ছিল, হ্যাঁ প্রস্তুতি ছিল, কিন্তু কোনো হিরো পাইনি তখন কেউ আমার কাজ করেনি। ও হিরো পাননি বলতে কেউ রাজি হয়নি, রাজি হয়নি যে আমি তো কিছু পারি না, আমি কি বানাবো, এরকম একটা স্ট্রাগল। দেখো নতুন একটা ছেলে আসলে সেটা ভাবা হয় না, হ্যাঁ, কিন্তু মেয়ে আসলে ও পারবে না মনে হয় ডিরেকশন, হার্ডলি লিখতে পারবে। এই স্ট্রাগলটা পার হয়ে, বাধাটা মেয়ে বা নারী মানেই সে মডেলই হবে, সে সুন্দর করে মানে স্ক্রিনে থাকবে, পেছনে যে সে কান্ডারি হতে পারে এটা ভাবতেই অনেক দম লাগে। সংসারের সবচেয়ে বড় ডিরেক্টরই তো একটা মেয়ে, সে এখানে পারবে না কেন? এই স্টিগমাগুলা বের হতে আরো সময় লাগবে, এখনকার মেয়েরাও সেগুলো ফেস করে। বলো তোমার সাফল্যের কথা। তারপরে যেটাই হোক, তারপরে প্ল্যাটফর্ম আমার কাছে সবসময় মনে হয়, আমার নিজের যতই যোগ্যতা থাকুক, যারই যতই যোগ্যতা থাকুক, প্ল্যাটফর্ম ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। প্ল্যাটফর্ম লাগবেই, নাহলে আমি কই যোগ্যতা দেখাবো। তো আমাকে এই লাইট অ্যান্ড শ্যাডোর মুজিব, সে আমাকে বললো আপনি তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, আমিও রাজি হয়ে গেলাম। এভাবে আমার প্রথম নির্মাণটা শুরু হলো, কিন্তু ওই যে জমা পড়লো আর কি, বিটিভিতে জমার মধ্যে পড়লো। হঠাৎ করে একদিন আমার বোন তমালিকা অক্টোবরের 1 তারিখ আমাকে বলে, একটা নাটক দে তো লিখে। কেন? তুই ডিরেকশন দিবি তো, বিটিভিতে যাবে 28 তারিখ অন এয়ার। আমি মনে মনে বললাম যে একটা নাটক পড়ে আছে, বললো সিরিয়ালি আসতে দেরি হবে, তো এটা বলছে কি ব্যাপার। তো যাই হোক, তখন আমার বাসায় একটা বুয়া ছিল জোহরা, ওর জীবনের সত্যি একটা ঘটনা, মানে ও আমার বাসায় থেকেই বাচ্চা দত্তক দেয় আর কি। আজ থেকে ধরো 2001 সাল, অনেক আগের কথা, 24 বছর আগের কথা। তো ওকে আমি টেক কেয়ার করি আর কি, এবং বাচ্চাটা যখন নিয়ে যায় ও অনেক কান্নাকাটি করে, একটা মেয়ে হয় ওর, কারণ ওর স্বামীর সাথে ওর তালাক হয়ে গেছিল, ওই ঘরের 2টো বাচ্চা আছে, এই বাচ্চাটাকে রাখতে পারবে না। তো আমার এটা এখনও মনে পড়ে, গাড়ি দিয়ে যখন সেই বড়লোক মানুষটা আসলো এবং ওকে অনেক বড় একটা অ্যামাউন্ট দিতে চাইলো, তো ওই জোহরা বুয়া বলেছিল, আমি তোমার বাচ্চা বিক্রি করিনি, আমি আমার বাচ্চা দান করেছি। এটা নিয়ে আমি লিখে ফেললাম, তখন আমি ইমোশনালি ছিলাম। তো নাটকটার নাম দিলাম এক জীবনে। তো এটাতে অভিনয় করলো তমালিকা, অঞ্জন অরুণাভ, তাজিন ছিল ওই জোহরার ক্যারেক্টারটা, যে আজকেও নেই আমাদের মাঝে, তাজিন ছিল, আর শাহেদ শরীফ খান। আমার প্রথম এই হিরো পেলাম আমি, শাহেদ শরীফ খান ছিল। এবং এই নাটকটা গেল হলো, আমি অবশ্যই গ্রেটফুল জায়দান রাব্বির কাছে, অ্যাড মিডিয়া থেকে নাটকটা প্রচারিত হলো বিটিভিতে 28 অক্টোবর। এবং বিশ্বাস করে, এখন যেমন কোনো একটা ভালো কাজ মানুষ ইনবক্সে বলে বা চুরি করে বলে, এই তোমার নাটকটা ভালো, কিন্তু ওপেন বলে না। বাট তখন যেটা ছিল, আমি অনেক লাকি যে আমি 90 দশকের, তখন টেলিফোন মনে হয় আমি রাত 1:30, 1:30 পর্যন্ত মনে রাখতে পারি। তখন কিন্তু হ্যাঁ, তখন একটা ভালো নাটক হলে, বিটিভি তো ছিল, সবাইকে ফোন করতো, অ্যাপ্রিসিয়েট করতো, উৎসাহিত হতাম আমরা। এই জিনিসটা তখন ছিল, এই জিনিসটা আমি দেখেছি। তো তখন আমার মনে হলো যাচ্ছে আমি মনে হয় কিছু পারবো। আর যেহেতু আমার হাজব্যান্ড অরুণ চৌধুরী, তাও তখন সে একদমই অনেক বড় নির্মাতা, ছোট ছোট ঢেউ, নয়ন, অন্ধশিকারী, বাংলাদেশের প্রথম টেলিফিল্ম আড়াল, হ্যাঁ, সব বড় বড় কাজ করতে। এবং আমার মেয়ের নামে একটা ডিরেক্টর হয়ে ওঠার গল্পটা শুনলাম, একজন দর্শক অপেক্ষা করছে, একটু কলটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি শাহিন আপু বলছি উত্তরা থেকে। জি, অনেক অনেক স্বাগত। শাহিন আপু, কথা বলুন। আচ্ছা, শাহিন আপু, আসসালামু আলাইকুম। তুমি? ওয়ালাইকুম সালাম। খুব প্রিয় দুজন মুখ, দেখছি আর অনেক অনেক তথ্য জানছি, খুবই ভালো লাগছে।
আর উপস্থাপিকা তো অসাধারণ। হ্যাঁ কি Thank সুন্দর you, thank মেয়েটা, কি সুন্দর শাহিন আপু তোমাকে আমি বলতে হ্যাঁ। চাই শাহিন আপুর কথা। আমার প্রহেলিকা যেখান থেকে হয়েছে রঙ্গন মিউজিক প্রযোজিত, শাহিন আপুর জন্যই হয়েছে। শাহিন আপুর তার হাজবেন্ড জামাল ভাই, তারা আমাদের একদমই ফ্যামিলি ফ্রেন্ড, 40 বছর ধরে তাদেরকে চিনি এবং অসাধারণ দুজন মানুষ। এবং অসাধারণ প্রশংসা করে আপনার বৌদি, এবং আমি বলছি বৌদি এবার মিট করব, না, লাস্ট টাইম আজকে খুব কম আজকে সময়ের জন্য হচ্ছে দেখা হয়েছিল। মানে প্লাস পয়েন্ট আরেকটা যে ফারিয়াকে একেবারে সামনাসামনি মনে হচ্ছে সামনাসামনি কথা শুনছি। হ্যাঁ, ফারিয়ার অনেক গল্প জানি, কিন্তু ফারিয়ার মুখ থেকে শুনছি, খুব ভালো থ্যাংক লাগে। ইউ আপা, থ্যাংক হ্যাঁ, ইউ। থ্যাংক ইউ শাহিন আর আপু। চয়নিকার কথা আর কি বলবো, আমার মনে হচ্ছে আজকে তিনজনই রূপকথা রাতটাকে একেবারে উজ্জ্বল করে ফেলেছে। হাউ সুইট। তিনজনই খুব খুব ভালো লাগছে, দেখছি Thank সাথে you. আছি, Thank you. সুন্দর সুন্দর গল্প শুনছি, খুব ভালো সারপ্রাইজ হলাম কিন্তু খুব তোমার ফোনটা হ্যাঁ? পেয়ে, অনেক সারপ্রাইজ তুমি হলাম, খুশি? খুব খুশি হয়েছি। না, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, মানে শুরু থেকেই, তো যাই হোক শেষ পর্যন্ত পেলাম আর কি। আর একটা কথা বলতেই হবে, তিনজনকেই খুব সুন্দর লাগছে, Oh, একেবারে thank you. রূপকথা আমরা অনেক সেজেছি। খুব সুন্দর। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর এইভাবে সবাইকে ভালোবাসা জানাতে কিন্তু সবাই পারে না। এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে আমি একটু ইন্টারাপ্ট করি, এই গল্পটা আমি বলতে চাই যে 90 দশক আসলে একটা স্বর্ণযুগ। হ্যাঁ, কারণ হয় না যে রেনেসা, এই যে প্যাকেজের যে ইন্ডি মুভি এখন যেটা, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট মুভি, তারপরে ওটিটি যেগুলো, সেগুলো শুরু কিন্তু এই গত বছর 2024-এর ডিসেম্বরে কিন্তু 30 বছর হলো প্যাকেজ নাটকে, এবং আমি কোথাও দেখিনি একটা লেখা হয়েছে কিছু। ওইটা কিন্তু একটা বিশাল মাইলস্টোন ছিল যে বিটিভির আন্ডারে থেকে যে ইন্ডিপেন্ডেন্ট ভাবে মুভি, এগুলো তো মুভি না, যেটা জীবনের গল্প বলে, সেটা শুরু হয়েছিল 90 দশকটা না। আমরা সবাই একসাথে, মানে এখানে খুব একটা মজার ছিল যে আর্টিস্টও কম, বুলু ভাই সবার মাঝখানে ছিল, আনার হোসেন বুলু। আমরা বলতাম যে বুলু ভাই আমার ওই দিনটা লাগবে, তো বলতো আচ্ছা এটা তো অরুণের আছে বা মোহনের আছে বা রানার আছে, আচ্ছা আমি কথা বলে দেখি। হয়তো আমার কাছে ফোন আসলে বরুণদার কাছে যে একটুখানি শুটিং ফেসে গেছে, বলে যে হ্যাঁ ঠিক আছে ওটা আগে শেষ করেন, মানে তখন আমরা সবাইকে খুব হেল্প এত করতাম, সুন্দর বন্ডিং, খুব সুন্দর ছিল, মানে হিংসা জিনিসটা ছিল না, একদমই না। ছিল হয়তো, মানে সেটা কাজের ক্ষেত্রে, কিন্তু এইটা না যে ফারি একটা কাজ করে ফেললো, বাবা দিব না, না না এই ডেটটা দেয়া যাবে না, ও করে এগুলো ছিল না, বরং কিভাবে আমরা হেল্প করব। এবং আরো মজার ছিল যেমন তখন মানে মৌসুমী নায়িকা, মৌসুমী চিত্রনায়িকা মৌসুমী কিন্তু তুমুল জনপ্রিয় একটা মেয়ে, মানে ওদের আসলে ফেমটা, ওদের টাইমটা আমরা দেখেছি, এবং তখন তার ফোনে এদের পাওয়া যেত না, সকালবেলা চলে যেতাম আমাদের বাসায়, এবং আমি আই ওয়াজ অ্যালাউড যে ও বিছানে শুয়ে থাকা অবস্থায় যে কথা বলে আসা। অরুণ দ্বারা প্ল্যান করলো যে প্রথম টেলিফিল্ম যেটা আড়াল হবে, এবং অরুণদা আমাকে বললো আচ্ছা মৌসুমী তুমি যে একটু বলবা, কারণ আমার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক। আমি বলে হ্যাঁ বলবো, আমি তো সাথে সাথে রাজি। মানে ফারিয়ার কিন্তু মনে হয়নি যে অরুণদাকে কেন দিব মৌসুমীকে, আমি তো ডিরেক্টর, এটা কিন্তু মনে হয় তখন কাজ করছি, আমার নাটকেও প্রথম করতে পারতো। আমি যে বললাম যে মৌসুমী আমার মনে হয় তোমার এটা করা উচিত, অমুক তমুক, বাংলাদেশের প্রথম টেলিফিল্ম তুমি করো, গল্প সুন্দর। আমি বললাম তৌকির ভাই ছিল আর আফজাল হোসেন। হ্যাঁ, তো বলে কি হ্যাঁ আমার প্রিয় নায়ক। আমি বললাম যার জন্য আছে, বলে কে? আমি বললাম তো ওকে, হ্যাঁ আমার প্রিয়। এবং ওর ফ্যামিলি থেকেও কিন্তু তখন চায়নি ও টিভিতে কাজ করো, কিন্তু ওর ছিল না আমি কাজটা করব। যেমন ধরো এনটিভিতে, আমি এখন বসে আছি এনটিভিতে কিন্তু আমার প্রথম যে ঈদের নাটক 2004-এ, সব বড় বড় মানুষ, গিয়াসউদ্দিন সেলিম, আক্তার ফেরদৌস রানা, মোহন খান, একদম সালাউদ্দিন লাভলু, মানে সব বড় বড় বিগ বিগ ফিক্সড। তখন আমি মোটামুটি ব্যাকগ্রাউন্ড না, তখন হলো কি সে তো তখন বিয়ে হয়ে টেক্সাস চলে গেল, মানে সেও তো থাকতো, মানে থাকতো সে ওই লাইনেই, কিন্তু সে তো যাই হোক আমি আসলাম, দুরু দুরু বুকে আসলাম। আমি বললাম আলম ভাই আমাকে একটা দেন না, একটা ঈদের নাটক। না 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 আমাদের তো সব বুক, মন খারাপ করে চলে যাচ্ছি। কাজে শোনেন শোনেন, আসেন আসেন, কি আপনারটা আপনি পাবেন যদি একটা মিরাকেল সেরকম কিছু দেন। মিরাকেল সেটা আবার কীরকম? শোনেন 14 বছর আগে বিপাশায় তার সমীকাসের অভিনয় করেছে, আপনি আনেন না এদেরকে, যদি একসাথে আনতে পারেন তাহলে এই নেন, এই যে গোল দিয়ে দাগ, এগুলাই ওর পরীক্ষা ছিল। হ্যাঁ এগুলাই আসলে আমার পরীক্ষা, এই গোল দিয়ে দাগ, এই যে দেখ আপনাকে সেকেন্ড ডেতে দিব, যান নিয়ে আসেন। এত কি সহজ সবকিছু? ঈদের সেকেন্ড ডে মানে তো একদম বিশাল ব্যাপার। এবং ওই যে বললাম না যে আমাদের আমরা কখনো শুনিনি, এখন যেমন শুনি, এখনের কিন্তু পারফর্মাররা অনেক মেধাবী, অনেক ট্যালেন্টেড, তাই না? যত সামনে আসবে ইয়াং ব্লাড সবসময় পজিটিভ, কিন্তু কখনো
যেটা শুনেছি ওদের মুখে এরা এরা মানে ধরেন এই এরা আর কি, যে সৌমি, বিপাশা, মিমি বা তারিন, অপি বা মমো, রিচি, তিশা, এরা কিন্তু কখনো একটা কথা শুনিনি আমি, না 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 এতগুলা না, আমি স্ক্রিন শেয়ার করবো না, এই জিনিসটা না। মানে আমরা যখনই করেছি এরকম 2-3টা যখন হিরো হিরোইন থাকতো, কখনো কেউ বলতো না যে ওরটা কি আছে ওরটা কি আছে, এটা না। কিন্তু জিনিসটা হলো এরকম, আরে সবাই মিলে কাজ করব, দারুণ তো, কি স্ক্রিপ্ট দাও দেখি কেমন। কারণ ওদেরকে যখন মানে একটা স্ক্রিপ্ট দেওয়া হতো তখন বুঝিয়ে দেওয়া রাইটার হতো, ডিরেক্টরও সেভাবে মেপে Make আসলে করে ক্যারেক্টার দিতাম, করতো, হ্যাঁ। তাই না? মানে আমি জেনে দুজনকে দিব বাঘা বাঘাকে, মানে সে ফিরিয়ে দিতে পারবে, কারণ সেখানেই তো আমার বিচারটা অ্যাজ এ মেকার আর অ্যাজ এ রাইটার, রাইট? কাজে ওই জিনিসটা ছিল। আরেকটা হলো কি, কাজ অনেক হতো না, অনেক হলে দোষ নাই, কিন্তু পূর্ণ মনোযোগ ছিল আর সবাই অনেক কাজ করতো না তখন। কিন্তু মানে মাঝখানে আমি দুষ্টামি করে বলতাম, যেহেতু আমি এখন ডিরেকশন দিই না, আমি এটা বলতে পারি, আমরা মাঝখানে বলতাম কি, আচ্ছা এরকম হতে পারে, কয়েকদিন পরে বলবে সেটে যেতে পারবো না, ক্যারেক্টারটা করবো, আমি বাসা থেকে শুট করে পাঠিয়ে দিব। মানে জিনিসটা হচ্ছে কি, যে সেটে যে পৌঁছাবো, কাজটা আমার করতে ভালো লাগছে, আমি করব, ক্যারেক্টারটা পছন্দ হয়েছে, কিন্তু অনেক এফর্ট লাগে, তো মানে ধারণ করতে হবে জিনিসটা একেবারে। আচ্ছা, এই একটু মানে যেহেতু প্র্যাকটিসের কথা চলে এলো বা সময়ের বদলের কথা চলে এলো, আপনি যখন প্রথম বাংলাদেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমালেন বিয়ের পরে, আমি শুনেছি যে বছরে একবার আসতেন, এসে লিখতেন বা একটি ডিরেকশন দিয়ে চলে যেতেন, থেকে 3টা ডিরেকশন, হ্যাঁ খুব অল্প ডিরেকশন দিয়ে চলে যেতেন। তো এখনকার যাপিত জীবন সম্পর্কে যদি জানতে চাই, যে এখন কিভাবে কাজ করছেন আমেরিকায় বসে আপনার প্রোডাকশন হাউসের মাধ্যমে দর্শকদের জন্য? একটা যেটা হলো কি, আমি যখন 2001-এ চলে গেলাম, তখন এই ভাষায় যদি বলি, মিডিয়ার মানে ও চলে গেল আমার শুরু হলো কিন্তু। এক্স্যাক্টলি। এবং মিডিয়ার আকাশটা, আচ্ছা আরেকটা কথা বলি, ওর লেখা ফার্স্ট নাটকের ডিরেক্টর আমি, আমার লেখা লাস্ট ইয়েট নাটকের ডিরেক্টর, সো ইটস লাইক ক্রিস ক্রস। আচ্ছা, মিডিয়ার আকাশটা অনেক ছোট ছিল, মানে আমি বলতাম যে আচ্ছা তখন আমাদের কিন্তু অনেক প্রফিট হতো, অনেক, মানে একটা নাটকে আমার অনেক কাজ আছে যেগুলো হাইয়েস্ট সেল হয়েছে, তো মনে হতো যে আচ্ছা আরেকটা নাটক হলে আর 2 লাখ টাকা প্রফিট হবে, 2 লাখ 3 লাখ 5 লাখ পর্যন্ত প্রফিট হতো একটা নাটকে। তো বলতাম যে আরে ফিউ লাখস টাকা হবে, আচ্ছা আরেকটু নাম হবে, বাট দেন হোয়াট, মানে আকাশটা ঠেলে 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 অনেক বড় করা যেত না। তো আমি একটু মনোটোনাস ছিলাম, তখন বিয়ে হয়ে গেল এবং আমি চলে গেলাম। আমি জানি যে এখানে আরেকটা ব্যাপার আছে, আমার হাজবেন্ড বলছিল যে বিজনেস গোটাই বাংলাদেশে চলে আসবে, 2 বছর টাইম, 2 বছর 24 বছর হয়েছে। আচ্ছা, এখন তারপরে যেটা হলো, আকাশটা কিন্তু নিজে নিজে অনেক বড় হলো, প্রকৃতির একটা ঝর্ণা কখনো একটা জায়গায় থাকে না, রাইট? ঝর্ণার পানি বয়ে যায়, আকাশও কিন্তু বড় হয়েছে, কাজের ক্ষেত্রটা কোথায় থেকে কোথায় গেছে। আমি প্রথম দিকে আরিফ খানের সাথে অনেক কাজ করতাম, এনটিভিরই বেশি কাজ হতো, চ্যানেল আয়ের সাথে খুব একটা ফ্যামিলি, আমি বলে আমার চ্যানেল আই, এনটিভি আমাদের কাছে ঈদের নাটক একটা বিশাল প্রেস্টিজিয়াস ব্যাপার, কিন্তু ইয়েট আই গেস। বৌদি তখন 2007-এ, বৌদিকে তো আমি বৌদিই ডাকি, এখন কিন্তু সবাই দিদি ডাকে, আমি বৌদি ডাকি কেন, বিকজ আমি অরুণ চৌধুরীর ওয়াইফ হিসাবে দেখি, ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে আসে, এবং বৌদির সব কিছুতে আগ্রহ ছিল, অনেক ফাস্ট কথা বলে, আমার চেয়ে বেশি না। আচ্ছা, এখন ও বললো লেখা দিতে, প্রথমে যেটা বললাম, ও অনেক নক করে, মানে শি উইল মেক ইউ টু ওয়ার্ক, আচ্ছা ওটাও হবে না, অমুক দিয়ে হবে না, অনেক আগ্রহ। তখন আমার মনে হচ্ছে মানে হয় না যে একটু গ্যাপ গেছে, আমি প্রতি বছর আসতাম, 2-3টা নাটক ডিরেকশন দিতাম, আবার চলে যেতাম 2-2.5 মাস থেকে, তখন থেকে ওর সাথে আমার কাজটা শুরু হলো। একটা জিনিস যে রাইটার ডিরেক্টর একটা বিশাল কেমিস্ট্রি আছে, অ্যান্ড কেমিস্ট্রিটা আসলে কি, হ্যাঁ, আমি আরও অনেক ইন্টারভিউতে বলেছি যে আমার ওখানে ইউজুয়ালি কথা হয়, ও সন্ধ্যার পরে ও হয়তো বা এখানে সকালে রান্না করছে, কারণ সে রান্না করে তারপরে সময়টা তো আলাদা, শাড়ি টাড়ি পরে, ওকে কিন্তু শাড়ি অ্যাম্বাসেডর বলা উচিত। আমি একদিন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে দিদি, এত বছর ধরে একভাবে আপনি নিজেকে রেখেছেন, আপনার কখনো ইচ্ছে করেনি যে অন্য একটা লুক বা কিছু, নায়িকাদের আপনি এত লুক দিয়ে থাকেন, কিন্তু মানে ওনার কখনো ইচ্ছে করি তো বাসায়,
মানে আপনি খুব সবসময় কম, আমাদের বাচ্চা সামনে অনেকে আসেন চৌধুরী কিন্তু মানে এই মাঝখানে সিঁথিটা হ্যাঁ, পরে হ্যাঁ। সেখানে সিঁদুর পরে এটাতেই মনে হয় আমাকে এবং আমার ভালো বোন লাগে। বলেছে কানাডা থেকে বলছিল যে কখনো এভাবে বলা হয় না, বাট শাড়ির লুকটা দ্য ওয়ে শি ডাজ ইট, লাইক কাজ করে এমন ভাবে, আর আমি দেখো একটু পর পর এরকম করছি, শাড়ি মেক্স মি নার্ভাস। ও শাড়ি অ্যাম্বাসেডার বলা উচিত ওকে। আচ্ছা, কাজে আসি। যেমন ও হয়তো রান্না করছে, আমি বললাম যে গল্পটা ভেবে ভেবে যাচ্ছে, তখন ও কিন্তু পুরোটা শুনে ঠিক রাইটলি পয়েন্ট একটা করে, কিন্তু এই জায়গাটা একটা কিছু দরকার কিন্তু আসলে। হ্যাঁ, মানে আমাদের কেমিস্ট্রিটা ভালো। এবং প্রথম এমন না আমি যে- অ্যালাউ করতাম না ওকে যে ও কারেকশন করে নেবে, আমি অ্যালাউ করতাম না, বলতাম না আমি ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি। অনেক সময় হয় না যে দিন রাতের পার্থক্য, এবং আমি এখনো কিন্তু ওল্ড স্কুল হাতে লিখি, একজনকে পাঠাই, সে কম্পোজ করে, আমি আমার হাতের লেখা বুঝি না, ও কেমনে বুঝে আমি জানি না, তারপর ও পাঠায় কারেকশন করে আবার পাঠায়, তো সময়ের একটা ব্যাপার। আমি বলতাম যে না বোধহয় আমি কারেকশন করে দিচ্ছি। এবং তারপরে দেখলাম কি যে কথাগুলো পয়েন্টগুলো বলে সেগুলা অনেক সুন্দরভাবে হয়। এখন কিন্তু আমি অনেক কাটাতে বলি যে বন্ধু তুমি তোমার মতো করে একটু ঠিক করে নিও। মানে এটা আন্ডারস্ট্যান্ডিং, মানে 200-র কাছাকাছি নাটক তার আমি নির্মাণ করেছি। হিউজ না এটা? নাও হতে পারে, নাও হতে পারে, কারণ 200 কেন 500 হওয়ার পরেও কেউ ভাবতে পারে যে না আমি করে দেই। হ্যাঁ, আমাদের কেমিস্ট্রিটা আমি রিয়েলি 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 বলি যে ধরো যদি ভালোবাসার গল্পের ওর অনেক দেব, আমরা স্ক্রিন অনেক ভালোবাসা করেছি। হ্যাঁ, আসলে ভালোবাসা নট নেসেসারিলি প্রেম হতে হবে, আর যদি এটা প্রেমও হয়, সব প্রতিদিনই একজন টিনেজার হচ্ছে, প্রতিদিনই একজন নতুনভাবে তরুণ হচ্ছে এবং তার জীবনে প্রেম আসতে পারে। হ্যাঁ, তা আমাদের অনেক সব বিষয়ে আমাদের কাজ আছে, এবং ও পট করে একটা আইডিয়া হয়তো বা বলে যে আচ্ছা, এবং মাঝখানে ও বলতো যে আমাদের কিন্তু আরেকটা কথা আমি জাস্ট বলি, ওটিটিতে কিন্তু এখন সবচেয়ে বেশি সাসপেন্স হয়, থ্রিলার হয়, আমরা কিন্তু অনেক থ্রিলার অনেক করেছি, হিউজ। এবং মানে আমি ওগুলো ওটিটিতে এখন যা যা হয় ওগুলো আমাদের নাটক করা শেষ। মানে একটা নাটক আমি না দেখে বলছি এবং আচ্ছা অনেক সময় মানুষ বলে না যে সিনেমা দেখতে গিয়ে এটা তো নাটক, বাট আমরা যে নাটক করেছি ওগুলো আসলে সিনেমা। এবং আমি না একটা দেখি বলি কি আচ্ছা, এই Seriously? গল্পটা চেনা চেনা লাগে, আমার লেখা নাকি এটা, তো আমি ব্যাকে যে দেখলাম যে হ্যাঁ, আমার লেখা, মানে কয়েকটা বিখ্যাত ওটিটির বিখ্যাত কিছু সিরিজ, আমি ফারিয়াকে বললাম ফারিয়া এই যে এই নাটকটা দেখো তুমি। হ্যাঁ, আমাদের যদিও এখন যদি আমি নাম বলতে বলি এই উত্তর আমি পাবো না, তাই এই প্রশ্নটাও আমি করব না। প্লিজ আমরা নাম নিয়ে না, খুবই না, না। হুলস্থুল ছিলাম। যে কোন নাটকের সাথে মিল পেয়েছেন, কোন না না না, content এগুলো এ, এগুলো এটা তো কোনো আপনি বললেন না, তাই আমি আর গল্প প্রশ্নটা মিলিয়ে করলাম যাবে, না। প্রেম হ্যাঁ, মিলিয়ে right, যাবে, ভালোবাসা মিলিয়ে যাবে, এপিট আর ওপিট। এবং আমি অনেক বিদেশি গল্প এখন আমি বলি, আচ্ছা, আমি নিয়ে একটু পড়েছি। এরপরে আপনার কাছ থেকে ওই জায়গাটাতে আচ্ছা, আসবো ওইটা যে- বলি শেষ করি। যেমন আমার হলো যে প্রোডাকশন আমি নিজেই করা পরে একটা সময় যে প্রোডাকশন, আর যেহেতু আমি নাই এখানে, তো ও কিন্তু আরিফ খানেরও বেশ কিছু করেছি, বৌদির সবচেয়ে বেশি নাটক প্রোডাকশন করেছি আমি, আমার দৃষ্টিদীপ অডিও ভিশন। এবং না, আমার হায়েস্ট দৃষ্টিদীপটা producer। হলো যে আমার ছিল যে বাংলা নাম হতে হবে, হ্যাঁ, এবং একটু ভারী নাম হতে হবে, যেমন এখন সুন্দর ছোট ছোট নাম, তখন স্টাইল ছিল দৃষ্টি প্রদীপ হতে পারতো, বা সেটা দৃষ্টিদীপ অডিও ভিশন নেটওয়ার্ক। তখন ওই আমি এখান থেকে আরিফ খানের থ্রুতে মনিটরিং জিনিসটা দেখতাম। সুব্রত অনেক হেল্প করে, ওর সাথে কাজ করে সুব্রত, ও হি ইজ লাইক আওয়ার ব্রাদার। হ্যাঁ, ওর হাতে টাকা দিয়ে দিলে, বা আমার কাজিন আছে ওর হাতে টাকা দিয়ে দিলে সুন্দরভাবে আমরা অনেক, এবং সিরিয়ালও করেছি। আচ্ছা, একজন দর্শক আছে, কলটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, কার সাথে কথা বলছি? জি, আমি চয়নিকা ম্যাডামের সাথে কথা বলছি। আমরা কার সাথে কথা বলছি? আপনার নামটা শুনে আমরা। জি, আমার নাম খোকন, আমার গ্রামের বাড়ি চাঁদপুর। আচ্ছা, আপনার নামটা কি বললেন? খোকন। খোকন, জি, কথা বলুন, দিদি শুনতে পাচ্ছেন। জি কেমন আছেন ভাইয়া? জি, আদাব। জি, জি, আদাব। আদাব, ভালো আছেন? ভালো। দিদি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। জি দিদি, ওই যে আপনাকে আজকে 14 বছর আগে দেখছিলাম লাইট অ্যান্ড শ্যাডোতে, ওখানেও গিয়ে আমি আড্ডা দিতাম। আমার ইচ্ছেও ছিল অভিনেতা হওয়ার, কিন্তু দুর্ভাগ্য হতে পারি না অনেক কারণে। তারপরও সৌভাগ্য বলবো যে আমি অনন্য আনোয়ারের মতো একজন গুণী নির্মাতার নাটকে পাসিং শটে অভিনয় করছিলাম। বাহ, আমার খুবই খুব ভালো। সাথ ছিল অভিনেতা হওয়ার, কিন্তু হইতে পারলাম না। দুঃখের বিষয়, হয়তো আল্লাহ তাআলা আমার কপালে এটা লিখে রাখে না।
তো ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো থাকবেন। জি। আর এই তো। যদি ছোট ভাই মনে করে কখনো প্রয়োজন মনে করেন, ছোট ছোট রুলে যদি কখনো প্রয়োজন মনে করেন যে একটা লোকের ছোট ভাইয়ের খুব শখ, মানে আমার এখনো শখ যে আমি যদি অভিনেতা হইতে পারতাম, যদি এই শখটা মিটান তাহলে তো চিরকৃতজ্ঞ থাকবোই। দোয়া তো করি, মানুষ মানুষ হিসেবে তো অবশ্যই দোয়া করতেই হইব সবার জন্য। সবাই দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। আপনিও ভালো থাকবেন, হয়তো আপনার ইচ্ছে কখনো পূরণ হয়েও যেতে পারে। অনেক ধন্যবাদ, সাথে থাকুন আমাদের আয়োজনে শেষ পর্যন্ত। আমি এখন একটু দিদির কাছে আসি। এই এক্সাম্পলটা আসলে বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই। আপনার একটি ডায়েরি আছে এবং সেইটা আসলে আমি দেখেছি যে আপনি কিভাবে ডে 1 থেকে 2025-এর এই যে এখন পর্যন্ত সবকিছু লিখে রেখেছেন যে এই তারিখে অন এয়ার, এই চ্যানেলে আর্টিস্ট ছিল অমুক অমুক অমুক। গল্পটা একটু শুনবো। এবং এই এখানে গল্পটা- আমাদের কোনো কেমিস্ট্রি নেই, আমি অপোজিট। আচ্ছা, এই গল্পটা আমি আসলে বলতে চাই, এটা আমাকে অনেকেই বলে। আসলে প্রথমে আমার কোনো কিছু লেখা ছিল না, আমার সব কিছু মাথায় থাকতো। আর আমাদের সময় কিন্তু ডিভিডি ভিসিডি ছিল, ডিভিডিও আসলে ছিল না, ভিসিডি ছিল যখন আমরা শুরু করি। তো ভিসিডি একটা নাটক শুটিং হলে ভিসিডি থাকতো, একটা কপি কপি থাকতো এরকম। মানে ওই যে বড় একটা ক্যাসেট, সেই ঠাস অনেক বড়, না, ওই ক্যাসেট ছাড়া সিডি থাকতো, ভিসিডি যেটা, ডিভিডি না, ওকে ভিসিডি। ডিভিডি আমি VHS এর যুগের ভিএচএস মানুষ। না, ভিএচএস তো আমিও, একদম কিন্তু ছোটবেলায় দেখেছিলাম কালেকশনের জন্য আর কি। মানে ওই মোটা Please, ক্যাসেটটা ওগুলো আমি একদম দেখবো ছোটবেলায় Facebook-এ। কিছুদিন দেখেছি, তো পরে আর এরকম ছিল। তো আমার যখন হঠাৎ এরকম করে আমার একদিন মনে হলো 2009 সালের 21শে নভেম্বর আমার মনে হলো যে আমার 100তম নাটক হচ্ছে, অরুণ চৌধুরীর লেখা, মাহফুজ আহমেদের একক অভিনীত নাটক। তো 100তম, ওইটা তো অনেক একটা মানে মানে আমার জন্য তো অবশ্যই হিউজ একটা ব্যাপার। যেমন 25তম ছিল বিপাশা হায়াতের লেখা, 50তম ছিল ইমদাদুল হক মিলন, 75তম ছিল ফারিয়া হোসেন, আর 100তম ছিল অরুণ চৌধুরীর লেখা চলমান ছবি। ও কাউকে বঞ্চিত করে না। মানে আমার সব প্রিয় মানুষগুলি, মানে আমার সব প্রিয় মানুষরা এরকম ছিল। তা আমার তখন একটা ইন্টারভিউ হবে আনন্দ আলোতে, রেজানুর রহমান ভাইয়ের আনন্দ আলোতে, চ্যানেল আইয়ের যে পত্রিকাটা। তা আমি ইন্টারভিউ দিতে যাব, হঠাৎ করে একজন আমাকে, রেজা ভাই বললো হঠাৎ করে, গল্পটা আমি বলতে চাই, আমাকে ফোন করে বলল, দেখেন আপনি তো কাজ করতেছেন, আপনার 100তম নাটক, কিন্তু আপনার কলিগরাই তো আপনার পিছে লাগা। আমাকে তাই নাকি, কি বলেন, কই আমাকে তো সবাই খুব ভালোবাসে, অ্যাপ্রিসিয়েট করে। বলছে না না না, ওরা বলছে যে আপনার 100তম নাটক হয় নাই, এখনো হয় নাই, এটা জাজ করতে হবে। আসলেই কি 100তম নাটক 2001 থেকে 2009 এত তাড়াতাড়ি কি করে, মানে কি করে 100টা হয়ে গেল? তখন তা আপনি কি লিস্ট আনতে পারবেন? ধরো আমার কালকে 10টার সময় ইন্টারভিউ, লিস্ট আনতে পারবেন? তা আমার এখন মাথা একটু এলোমেলো। 100টা আমি এখন একসাথে এক রাতের মধ্যে কি করে পসিবল? তো আমার ভিসিডি টিসিডি বের করলাম, কিছু আছে কিছু না, এদিক ওদিক থাকে না, এত তো গুছানো ছিল না তখন। তোমার মেমোরিও খুব ভালো। আমার মেমোরি থেকে আমি Date লিখলাম। বলে দাও। তখন আমি ফোন দিলাম রুম্মান রশিদ খান, ওরও হলো কম্পিউটার জীবন্ত একটা উইকিপিডিয়া। বিশেষ করে আমি ফোন করে জিজ্ঞেস করি, রুম্মান, ফোন না টেক্সটে, ওই নাটকটা কি আমার? বলে হ্যাঁ, কোন বছর? আচ্ছা যাই হোক, তখন আমি মানে আপনি যদি কে উইনার হয়েছে সেটা না, কে কে নমিনেশন পেয়েছিল, কত না, সালে, সব মুখস্থ, সব কিছু বলে দিতে ওর পারবেন। যাবতীয় মানে পৃথিবীর যা যা যেখানে যা যা nomination হচ্ছে, ছিল, হ্যাঁ। হ্যাঁ, ও একটা রোবট, একটা কম্পিউটার, একটা সবকিছু। তো আমি ওকে ফোন দিলাম, তখন অনেক রাত, 12:30-1 বাজে। আমি দেখো তো রুম্মান এরকম এরকম অবস্থা, কি করি? বলছে আপনার যা যা মনে আসে লিখেন, আমার যা যা মনে আসে লিখি। এই যে দুজনেরটা একসাথে হয়ে আমার পুরো 104টা পর্যন্ত হয়ে গেল, 101 না 104। তারপর আমি যেটা তোমাকে দেখালাম না, সিরিয়াল, নাটকের নাম, রাইটারের নাম, কে কে অভিনয় করেছে, কোন চ্যানেলে গিয়েছে, কত তারিখ, এরকম করে আমি ওনার পরের দিন সেজে গুজিয়ে একদম পুরা, আমি তো তখন উইনার তাই না, সেজে গুজে গিয়ে বললাম রেজা ভাইকে, রেজা ভাই এই নেন। রেজা ভাই তো আমার এই জিনিস দেখে তো অবাক, যে মানে হাউ পসিবল। তো সেদিন থেকেই আসলে ওই 104 থেকে রেডি করার পর আমার আর কখনোই ভুল হয়নি যে 105, 6, 7, 8, 9, 10। আচ্ছা, কোনো খারাপ কিন্তু ভালো হয়ে যায়। হ্যাঁ, তো এই যে পেছনে যারা লেগেছিল বা এই যে ব্যাপারটা করলো, সবচেয়ে বড় কথা আমি বলতে চাই একটা কথা, যে আজকে এখানে বসে আমি যে চয়নিকা চৌধুরী, যদি কিছু হয়ে থাকি বা মানুষ যদি আমার নামটা চিনে থাকে, যদি কিছু করে থাকি, আমি সবাইকে থ্যাংক ইউ দিব যারা আমার পিছনে ছিল, যারা আমার চোখের জল ফেলেছিল, যারা আমার এগেনস্টে কাজ করেছিল তাদেরকে। কারণ তারা এটা করেছে বলেই আমার মধ্যে একটা
শক্তি আসছে যে আমাকে এটা করতেই হবে। না এটা না আমরা আচ্ছা, এই চোখের জলের প্রসঙ্গটাতে আসবো যে কিভাবে চয়নিকা চৌধুরীকে কাঁদানো হয়েছে, এদিকটা থেকে আসবো যে নাটকের গল্প আমরা শুনছি বা টেলিফিল্মের ধারাবাহিক নাটকের প্যাটার্ন থেকে একটা একদম অন্য প্যাটার্নে চলে যেতে চাই। সেটা হচ্ছে এখন আমরা বিউটি প্যাজেন্ট ব্যাপারটার সাথে অনেক বেশি পরিচিত, কিন্তু যখন প্রথম বাংলাদেশে এই ব্যাপারটা উন্মোচিত হলো বা আসলো, সেখানে আপনার একটা বিশাল ভূমিকা আছে। সেটা ছিল কি আমাদের পত্রিকা ধরো বিচিত্রা, আনন্দ বিচিত্রা এবং সাদাত চৌধুরী, আমরা যখন যেমন মোস্তফা কামাল সৈয়দের নাম বলি, সাদাত চৌধুরীকে না বলে, এবং আমি একজন মানুষের মৃত্যু এই পর্যন্ত মেনে নিতে পারি না। আমার শুধু মনে হয় সাদাত চৌধুরী বিচিত্রার সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, এবং উনার মতো এত ব্রেইনি, এত ক্রিয়েটিভ একটা পাগল লোক আমি খুব কম দেখেছি। আমাদের বহু কিছু ওনার কাছ থেকে শেখা। উনি মানে আমার মনে হয় যে উনি এখন থাকলে কি করতেন, মানে ওনার দর্শনটা কীরকম হতো, এত আধুনিক ছিলেন উনি। তো ওই যে বিচিত্রা ফটোসুন্দরী যে ছবিতে যেটা হবে, সেটার প্রথম থেকেই আমি ছিলাম। আমি বোধহয় ফার্স্ট ইয়ারটা শুধু ছিলাম না, মানে ওই যে অর্গানাইজ করা ছবি ডিসপ্লে দিস অ্যান্ড দ্যাট। তারপর একটা সময় যখন লাক্সের সাথে আসলে তখন হলো যে স্টেজে হবে, এবং সাদাত ভাই কিন্তু চ্যানেলের সাথে যখন আসলো তখন স্টেজ না তার যুক্ত আগে ছিল। ও আচ্ছা, চ্যানেলের লাক্সের সাথে যখন হলো, তারপর তো চ্যানেল আয়ের সাথে হলো, তার আগে কিন্তু স্টেজে পারফরমেন্সটা পুরাটা হতো, বাট রেজাল্টটা পত্রিকাতেই আসতো। বাট লাক্স যখন এটার সাথে আসলো, এবং সাদাত ভাই কিন্তু বলি অনেক তাড়া দিত, এবং ওই যে বলে না ওই যে পুশ করে মানুষ শত্রুরা ইয়ে করেছে, আর আমাদের গুরু উনি পুশ করে সামনে নিতেন, এবং বললেন যে একটা প্ল্যান করেন। বললাম যে কীভাবে প্ল্যান করে, তুমি পারবা, মানে উনি বলে দিলেন তুমি পারবা, এবং প্ল্যান করে নিয়ে গেলাম। ওনার পছন্দ হলো, ওনার 10 বার 15 বার পর্যন্ত উনি কারেকশন করাতেন। মানে ওই যে প্রথম 2 বছর হলো যে স্টেজে পারফরমেন্স, যেটা আসলে টিভিতে দেখানো হবে না, কিন্তু স্টেজে পারফরমেন্স হচ্ছে অডিয়েন্স, লাইভ অডিয়েন্সের সামনে, সেটার ফুল প্ল্যানিংটা এবং পেছনে থেকে পুরা জিনিসটা করা, দিন রাত ছিল না তখন। মানে এখন আমার মেয়ে ওখানে হাই স্কুলে থিয়েটার করে, ও রিহার্সেল করে যখন রাত্রেবেলা আসে টায়ার্ড, রাতে হোমওয়ার্ক করবে, আমি না আমাকে দেখি যে নিশ্চয়ই ওরও অনেক ভালো লাগে না, এগুলোর পেছনে কিন্তু একটা দুর্দান্ত একটা ভালোবাসা কাজ করে, যে বাসায় মানুষ মিস করছে, পারলে রাতে যাই, রাতে ফেরত আসি, কিন্তু এই যে মানে ক্রিয়েশনের একটা নতুন জিনিস তৈরি করা বিশাল একটা আনন্দ। যে আমি না তোমার পিছনে যে রাস্তা দুটো দেখছি, একটাতে আলো আছে, একটাতে কিন্তু আলো নাই, ঘুরে দেখো, একটা জাস্ট নর্মাল রাস্তা, একটাতে আলো, ওইটা হলো ক্রিয়েশনের পরের আলো। হ্যাঁ, এটার একটা দারুণ মজা আছে। তবে আমি আমার যে কাজটা সবচেয়ে বেশি পছন্দ করি সেটা আমার উপস্থাপনা। ইউ ক্যান সি আই ক্যান টক। উপস্থাপনার গল্পটাতে আসবো। একটা প্রসঙ্গে ছিলাম যে এত বছর ধরে কাজ করছেন, সাকসেসফুল একজন মানুষ, চোখের জল ফেলতে হয়েছে। সেই নামটা আমি শুনবো না, বা নামটা আপনি বলবেনও না, আমি জানি, কিন্তু অনেকেরই যেমন ধরেন যে হয়তো একটা ধরো বিকাশ নিবেদিত হয়তো 7 ডিরেক্টরের কাজ হবে, হয়তো আমারই একটা কলিগ বলল ওনাকে নেওয়ার কি দরকার, উনি ঈদের কি বুঝে, ওনার ঈদের দরকার নেই, ফেলে দেন, কথার কথা। তারপর ধরো যে এই যখন ক্রাইসিস পিরিয়ড আসে, হয় না যে 21 সালে যেমন একটা ক্রাইসিস পিরিয়ড ছিল আমার, তখন আমি আসলে আমার আশেপাশের অনেককে দেখেছি আমাকে নিয়ে এলোমেলো অনেক স্ট্যাটাস দেখেছে, তারা হয়তো আমারই কাছের, তারা হয়তো আমাকে জড়িয়ে ধরে, কিন্তু আমার যখন সেই ক্রাইসিস পিরিয়ডটা কেটে গেল, তারা কিন্তু এখনো আমাকে জড়িয়ে ধরে, আদর করে, কিন্তু আমার চোখে কিন্তু ওই স্ট্যাটাসগুলো ভাসে যে তারা আমার সম্পর্কে কি কি নেগেটিভ স্ট্যাটাস দিয়েছিল, এবং ইনবক্স তো ভরে গেছে স্ট্যাটাস দেওয়ার ব্যাপারটা কি, মানে উনি এমন একজন মানুষ আমি দেখেছি যে কারো জন্মদিন আসলো, কারো একটা কেউ ভালো কিছু করলো, সেটা কিন্তু উনি এক লাইনে লিখে শেষ করে দেয় না, ব্যস্ততা থাকা সত্ত্বেও উনি বিশাল প্যারাগ্রাফ লিখবেন এবং তাকে শুভেচ্ছা জানাবেন, ভালোবাসা জানাবেন। তো সেই সময়টাতে আমিও অবাক হয়েছি, যেহেতু অনেক বছর ধরে আমরা একসাথে ফ্রেন্ড লিস্টে আছি, যে কাছের মানুষগুলো স্ট্যাটাস দেওয়া শুরু করে দিল রীতিমতো, এবং নেগেটিভ স্ট্যাটাস, যে মানুষটা খুব পজিটিভ। এই সময় আমার মনটা ভালো হয়েছিল, মাহফুজ আহমেদ উনি একদিন আমাকে বললেন, রবীন্দ্রনাথের একটা কথা আছে, মন রেয়াজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। সো সত্যটাকে আমি নিলাম, সহজভাবেই নিলাম। আমার কাছে মনে হয়েছে এটা তাদের মানসিকতা, এটা আমার না, আমি আমার কাজটা করে যাই, আমি চুপচাপ আমার কাজটা করে যাই, কাজই কথা বলে, কাজ আসলে কথা বলবে দিন শেষে। কিন্তু কি জানো, কিন্তু কি ফারিয়া জানো, ওই যে কাছের মানুষগুলার যে স্ট্যাটাস বা আমার পেছনে যে কথাগুলা বলা, হয়তো আমার সম্বন্ধে একটা লিখলো যে ওনার কাজ করবেন না, উনি এই করে সেই করে,
অথচ তাকে পাঠাতে গিয়ে ওকে পাঠিয়ে দিল ভুলে। এই ভুলগুলো কিন্তু হয়ে যায় যে উপরে একজন আছে না, ওইভাবে কিন্তু আমার কাছে চলে আসে। তার আমি মানে কিন্তু এই এটা একটা মানুষগুলোকে বাস্তব চিনি। ঘটনা, সেটা আপনি একটু অন্যভাবে বললেন, তার মানে এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ হ্যাঁ ঘটেছে এটা আমার কাছে ঘটে, শোনো। ঘটে। সময় যত অস্থির হবে মানুষ তো অস্থির হবে, রাইট? মানে আমাদের জীবনযাত্রা 90 দশকের মতো তো আসলে নেই। হ্যাঁ, আরেকটা হলো যে আমার পাশের মানুষটা বা আমার পেছনে ছিল মানুষটা অনেক এগিয়ে যাবে যদি নারী হয়, এবং আই এম সরি টু সে যদি অন্য ধর্মেরও হয়, সংখ্যালঘু হয়, আমি সরি এটা হয়তো বা বলা ঠিক হলো না, এগুলো সব কিছু ম্যাটার করে। হ্যাঁ, একটা আমি তাকে নিয়ে কিভাবে ভাববো সেটা কিন্তু ম্যাটার করে, বা আমার থেকে অনেক ভালো আছে, এটাও কিন্তু একটা মানে গাত্রদাহ বলে যেটা। যেমন ধর এখন ফারিয়া যদি ভালো থাকে বা ভালো কাজ করে, আমার মন মানসিকতা এরকম, আমি আমার পরিবার থেকে শিখেছি, এটা আমার পারিবারিক শিক্ষা, যে কারোর ভালো দেখলেই আমার চোখে জল আসে। আরে আমার প্রিয় প্রিয় মানুষের একটা ভালো, হ্যাঁ মানে মানে খুশিতে চোখে জল চলে আসে। কিন্তু কারোর ভালোতে আমি অখুশি হব, এরকম ভাবনাই আসলে আমার মানে সমাজ আসলে বিভিন্ন রকমের মানুষ দিয়েই তৈরি, তাই না? মানে সাদা আচ্ছা, আমি কালো আপনার সবুজ। একটু কাজের প্রসঙ্গে চলে আসি, যে ওই উপস্থাপনার জায়গাটাতে যাব, কিন্তু আমি একদম পেছনে যেতে চাই, যে একজন পলিটিশিয়ানের কন্যা, সে 17 বছর বয়সে পেশাগতভাবে সাংবাদিক কিভাবে হয়ে উঠলো? ওটা আসলে পেশাগতভাবে না, আমি যে লেখা একটা জমা দিয়েছিলাম, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড মাইনুল হাসান সাহেব বিচিত্রাতে ছিলেন, আর আমি বিচিত্রা, আমাদের বাসায় বিচিত্রা আসতো এবং বিচিত্রা পড়তে হবে, কারণ বিচিত্রা তো একটা আসলে তখন সমাজের একটা হাই ক্লাস একটা ব্যাপার ছিল না, পড়তে হবে। তো ওই যে পেছন জীবন এখন যেমন শামীম আজাদের, ওনার নাম তো আর ওখানে যেত না, ওনার সম্পাদনায় যেত, তো ওখানে দেখতাম কত কিছু। আর আমার ওই যে ডায়েরি, আমার একটা ডায়েরি ছিল বহু বছর পর্যন্ত, একটা কিছু শুনলাম লিখে রাখলাম, মানে এইটা বানানো দেখলাম কোথাও লিখে রাখলাম। আমাদের তো ইউটিউব ছিল না, মানে অনলাইন ছিল না, না ওইভাবেই তো আমি 2-1 লেখা পাঠিয়েছি বিচিত্রাতে। তো ভাইয়া যে মাইনুল হাসান সাবের ভাইকে দিয়ে আসছে, তো উনি আবার শামীম আপার ডেস্কে রেখে দিছে, তো সাথেই ছাপানো হয়েছে পরপর 2 সপ্তাহ, আর আমাদের 2 সপ্তাহে বাসায় বিচিত্রা আসেনি। তো তখন উনি বললেন যে এই মেয়েটা আর দেয় না কেন, তো বললো যে এটা ডেস্কে, এটা তো মেইলে আসেনি, কে পাঠিয়েছে? তখন সাবের ভাই বলছে যে আমার বন্ধুর ছোট বোন। তো বলছে আচ্ছা ওকে। তখন আমি আরেকটা পত্রিকা একটু লেখা দিতাম, যোগাযোগ বার্তা একটা ছিল, তো তখন উনি বললো খোঁজ নিতে। তখন বিচু থেকে ফোন আসলো যে শামীম আপা ফোন করতে বলেছে, শামীম আজাদকে কিন্তু সবাই চেনে, তখন ঢাকা কলেজের উনি টিচার, উনি একটা দারুণ একটা স্মার্ট লেডি, লেখক, ওর টিভিতে অনুষ্ঠান করে। তা আমি পুতু করেই ফোন করলাম, আসসালামু আলাইকুম আপা, আমি ফারিয়া। বলে হ্যাঁ ফারিয়া, তুমি লেখা দিচ্ছ না কেন? আমি বললাম যে না, আমি তো দিয়েছি 2টা, যায় না। বলে তুমি দেখো না, পরপর 2 সপ্তাহ 2টা গেছে, তুমি আমার সাথে বাসায় দেখা করো। এইভাবে শুরু হলো। হ্যাঁ, মানে বললাম না যে সবকিছু শুরু, প্রেমের শুরু যেমন অদ্ভুত সুন্দর হয়, যে কোনো কাজের মানে যদি এটা নিজের আত্মপ্রকাশ করা হয়, নিজের একটা চিন্তাধারাকে প্রকাশ করা হয়, এটা খুব সুন্দর হয়। আমি তখন ওই যে ঈদ ফ্যাশনের সাথে, ঈদ ফ্যাশন তো বিশাল, বিচিত্রা ঈদ ফ্যাশন প্রতিযোগিতা যেটা বিশাল ব্যাপার ছিল, তখন আমরা এমদাদ হক এবং আমরা তখন যারা গেছি সবাই কিন্তু আলটিমেটলি একটা জীবনে একটা পর্যায় পর্যন্ত গেছি। এমদাদ, তারপরে শিবলি রহমান, ও বড় স্পোর্টস সাংবাদিক, আমি চীনার, এমদাদকে আমরা চীনা বলতাম, ওর ছোট বোন বিজলি, আমরা অনেকে একসাথে তখন কাজ করতাম। এইখান থেকে আসলে আসে, এবং সেখান থেকে আমার কাজে যাওয়া, যিনি পরে বিবিসিতে গেছেন, উনি আমাকে দেখে বলে যে উপস্থাপনা করবেন। তেমন আমার ক্যামেরার সামনে আসতে ইচ্ছা হতো না। কেন? আমি বললাম না আমার ভালো লাগে না। বলে কি ভালো লাগে না, না পারবেন না? হ্যাঁ পারবো না মানে? উনি একটা প্রাইম টাইমে বিটিভিতে একটা অনুষ্ঠান যেত, শিরোপা কুইজ প্রোগ্রাম, তুমুল জনপ্রিয় ছিল, স্টুডেন্টরা আসতো, খুব বুদ্ধিদীপ্ত একটা অনুষ্ঠান। তো উনি সহ উপস্থাপিকা হিসেবে আমাকে, এবং আমি একটা সেগমেন্ট করলাম সামহাও, যে আমি ওই যে এরকম করে কাগজ নাড়তে কথা বলা, নর্মাল কথা বলা, অটো কিউ ছাড়া, প্রথমটাতেই ক্লিক করে, এবং ওইখানে করলাম। দেন কামাল ভাই খোলা জানালা করলা, তারপরে তো চ্যানেল আইতে অনেক পরে, মানে অনেক পরিপক্ক হয়ে পড়াশোনা করে চ্যানেল আইতে আমার বড় 2টা টক শো আছে, যেটা একটা স্বপ্ন ওরার দিন, হুইচ ইজ স্বপ্ন রিলেটেড, এবং বড় সেট টেট করে হতো, প্রায় 50-55 জন সুপারস্টারকে নিয়ে আলাদা আলাদা।
তারপরে করলাম খোলা জানালা, হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে। তখন অনেক আমি বলতাম যে সোশ্যাল মিডিয়া এত জোরে সোরে হচ্ছে, মা বাবাদের পড়াশোনা বেশি করার দরকার নেই, আমি পড়াশোনা করব, আমি অনুষ্ঠানে বিনোদনের মধ্যে জানাবো যে এই জিনিসগুলোকে খেয়াল রাখা। ওটাও খুব ভালো গেছিল এবং হাই র্যাঙ্কের একটা ছিল। এবং আমি আমার উপস্থাপনা অনেক পছন্দ করি, কারণ সাংবাদিকতা যেটা আমি সবচেয়ে বেশি ইন্টারভিউ নিয়েছি আমার মনে হয় ইটস এ রেকর্ড। তো সাংবাদিকতায় তো ইন্টারভিউ নেওয়াতে তো প্রশ্ন করতে হয়, ওখানে কাগজে কলমে করতাম, এখানে টিভিতে করতাম। মানে আই লাইক মি অ্যাজ এ উপস্থাপিকা। ওকে, আমরা নাট্যকার ফারিয়া হোসেন, নির্মাতা ফারিয়া হোসেন, উপস্থাপক ফারিয়া হোসেন এবং সাংবাদিক ফারিয়া হোসেন সবার গল্প মোটামুটি শুনলাম। আরও পার্টিকুলার কিছু গল্পে আসবো, এদিকটা থেকে একটু ঘুরে আসতে চাই ডিরেকশনের গল্পে। এরকম একটা ভ্যালেন্টাইন্স ডে এর কথা আমি শুনেছি, যেখানে চয়নিকা চৌধুরীর নির্মাণে একই ভ্যালেন্টাইন্স ডেতে 6টা নাটক গেছে। এরকমও আপনার জীবনে ঘটেছে? ভালো গবেষণা করেছে। এরকমও হয়েছে যে একই সময়ে আরো একটি বিশেষ দিনে 3টি নাটক 3টি চ্যানেলে অন এয়ার যাচ্ছে। তো এই ফিলিংস গুলো আমি একটু জানতে চাই, বা চয়নিকা চৌধুরী তখন কোন চ্যানেলে কোন নাটকটি দেখেছিল? সেটা হলো তখন আসলে যে সময়টা ছিল, মানে সেই প্রথম থেকেই আমার এই জিনিসগুলো মাথায় ছিল। মা দিবস, বাবা দিবস, মানে ভ্যালেন্টাইন, স্বাধীনতা, তারপরে এরকম সব দিবস আমি ধরতাম, নারী দিবস, এরকম সব ধরতাম। তো ভ্যালেন্টাইনের প্রতি তো আমার একটা আগ্রহ সবসময়ই ছিল। মানে আমার কাছে মনে হয় যে আমি ভালোবাসার নাটকগুলো, আমি একটু মোমেন্টসগুলো একটু ভালো বানাতে পারি। প্রেম করি তো, এটা পুরা মানে সাধারণ মানুষের একটা নর্মাল এক্সপ্রেশন। ছোট্ট করে বলি যে একটু আগে ফোনটা আসলো, আমরা এখানে বসার আগে আমার বোন, বড় বোন কানাডা থেকে ফোন করেছে। আবার বলি কি, হ্যাঁ পাত্তা দিও না, আমি প্রথমে ফোনটা ধরতে চাইনি। বলে শোনো, আমরা নাটক দেখি জন্যই তোমাদের কাজগুলো হয়, বুঝছো? তো জিনিসটা ওইটাই, কিন্তু সাধারণ মানুষের কিন্তু অনেক আগ্রহ, এবং ওর ট্রেডমার্ক যদি হয় প্রেমের নাটক, ও প্রেমের অভিনয়, মিউজিক, এগুলা আলাদা আলাদা, সেটা খুব পরিচ্ছন্ন, খুব অল্প মানুষ, অল্প কথা। ওই যে বলছিলাম না যে সাধারণ বিষয়টাকে কেমন যেন অসাধারণ করে উনি প্রেজেন্ট করতে পারেন। তো ওই গল্পটাতে আসি, সেটা হলো প্রথমবার ছিল 6টা একসাথে 6 চ্যানেলে। সেটা মিক্সড ছিল, হিরোগুলা অপূর্ব আর মাহফুজ আহমেদ মিক্সড। কিন্তু যেটাতে 8 সালে যখন 3টা আসলো, 3টাতেই কমন ছিল অপূর্ব, কিন্তু 3টা নায়িকা ছিল, অপি করিম, তিন্নি, এনটিভিটা তিন্নি ছিল, চ্যানেল একটা ছিল অপি করিম, আর একটা আর টিভিটা ছিল তারিন, এরকম 3টা ছিল। তো ভালো লাগে মানে একসাথে। আরেকবার খুব মজা হয়েছিল, প্রথম দিনই একবার একটা ঈদে, প্রথম দিনই মানে 9 চ্যানেলে একসাথে প্রথম দিনই আমার নাটক ছিল, এরকম একবার হয়েছিল। তো ভাল লাগে, কারণ কাজকে ভালোবাসি, কাজ আমার প্রেম। আর সেই সময় সেই তখন থেকে ভ্যালেন্টাইন যেমন করতাম অনেক, কিন্তু বদনামও হতো অনেক। হ্যাঁ, যেমন 2002-3 সালের দিকে আমাকে অনেক শুনতে হয়েছে যে ওনার নাটক মানেই একটা ছেলে একটা মেয়ে প্রেম করে, স্লো মোশনে হেঁটে যায়, একটা গান থাকে, ছাতা উড়ে যায়, বৃষ্টি পড়ে, ক্যান্ডেল, এছাড়া তার কিছু থাকে না, একটা গান থাকবে, সব সুন্দর সুন্দর সাজুগুজু থাকবে। আসলে 20 বছর আগে আমি যেটা বুঝেছিলাম, এখন 20 বছর পরে আমি এখন সব নাটকই তো দেখি, আমি ইউটিউব দেখি, ওটিটি দেখি, বিভিন্ন চ্যানেল দেখি, ভ্যালেন্টাইনের কাজ দেখি, এমনি কাজ দেখি, আসলে এগুলোই চলছে। সো ওইটা একদিক থেকে আমার অনেক ভালো লাগে। আমরা যেরকম সাফল্যের গল্প শুনছি না, যে আমি একটু আসি যে আমার প্রফেশনে যে বিং অ্যান আর্কিটেক্ট, আমি জানি যে আমাদের যখন সাবমিশন থাকে তার একদম আগ মুহূর্ত পর্যন্ত একজন আর্কিটেক্টের উপর দিয়ে কি যায়। তো একজন যখন ডিরেক্টর, আপনার ঈদের একটা গল্প আছে, আমি ভুল না করলে এনটিভিতেই, যে সেই নাটকের সাবমিশনটা নিয়ে অনেক জটিল একটা ব্যাপারের মধ্যে আপনাকে যেতে হয়েছে। আরে এটা ডেঞ্জারাস। নো, শি ইজ মানে প্রেজেন্ট রাইট। সেটা হলো চাঁদের আলোয়, একটা টেলিফিল্ম, ইফফাত আরিফিন তন্নির লেখা। অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ, শহীদুজ্জামান সেলিম, রিচি সোলাইমান আর অর্ষা। এখন আমার নাটক যাবে 2nd-এ, 22 তারিখ আমার নাটক যাবে, 22শে অগস্ট। 20 তারিখে আমি জমা দিব, সব কিছু শেষ, মাহফুজের ডাবিং দেওয়া শেষ, সব অলরেডি। কোরবানি ঈদ কিন্তু, হ্যাঁ। এখন আমি যখন যাই তখন আমার হার্ড ড্রাইভ ক্র্যাশ, নাটকটা নাই। এই হার্ড ড্রাইভ নিয়ে আমি যখন বিভিন্ন দোকানে গেলাম, কোরবানি ঈদ, সো 21 তারিখ থেকে সব বন্ধ। এদিকে 22 তারিখ হলো আমার নাটক অন এয়ার।
পাভেল ভাইকে জানানো হলো, পাভেল ভাই কামাল আঙ্কেলকে জানালেন কি করবে, কি করবা, পারবা, দেখি পারবো কিনা বুঝতে পারছি না। তখন সেকেন্ড ডে হলো না, তারা সেকেন্ড ডেতে আর একটা নাটক দিয়ে দিল, এগিয়ে ফেললো, আমারটা 5th ডে দিয়ে দিল, কারণ কিছু করার নাই তো, একদিনে তো এটা হচ্ছে না। সেকেন্ডের চাঙ্ক কিন্তু অবশ্যই ডিরেক্টরের জন্য এটা মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, হয়ে গেল। তখন আমার খুব কান্না, মানে চোখ থেকে পুরা জল পড়ছে, বৃষ্টি পড়ছে খুব। হঠাৎ করে যে বললাম না যে আমার জন্য ওই উপরওয়ালা উসিলা হয়ে কাউকে পাঠায়, কিছু ভালো মানুষকে পাঠায়। যখন আমি যাচ্ছি খুব মানে দ্যাটস টাইম আই এম ক্রাইং, আমার সামনে একটা হোন্ডা এসে থামলো। সেই হোন্ডাই হলো তানভীর জোহা, একটা ছেলে, সে হলো আইটিতে কাজ করে, তানভীর। ও এসে বললে দিদি কেমন আছেন আপনি, আমার এই ঘটনা। কি বলেন, তাই ঠিক হচ্ছে না, সব তো বন্ধ হয়ে গেছে, কারণ এখন তো কোরবানি ঈদ, আপনি আমার সাথে আসেন। বৃষ্টি কিন্তু, কালকে হলো ঈদ, বৃষ্টি পড়ছে কিন্তু আগের দিন 21 তারিখ, ঠিক আছে, বৃষ্টি পড়ছে, আমি রিক্সায় যাচ্ছি আর ও যাচ্ছে ইয়েতে, ও হোন্ডায় যাচ্ছে, সরি আমি গাড়িতে ছিলাম, আমি গাড়িতে আর ও হোন্ডায় যাচ্ছে। পথ নিয়ে নিয়ে কল্যাণপুরে গেল। কই নিয়ে যাবা, আমার একজন মামা আছে, সেই এটা একমাত্র পারবে, গাড়ি আর যাবে না। কেন যাবে না, মাঠ, এই হাট, গরুর হাট, ছাগলের হাট। তখন আমি পলি ব্যাগে ওটাকে জড়ায়ে আমি ভিজলাম, গাড়িটা যাচ্ছে না, নড়ছে না, আমি দৌড়াইলাম, দৌড়ায় ও আমাকে নিয়ে গেল, রুম্মান ছেলেটার নাম। পরে শুনেছিলাম উনি হলো আমাদের যে রিয়াজ তার মামা, কিন্তু উনি এটাতে খুব মানে এক্সপার্ট। তো সে তো আমাকে চিনে না, সে আমাকে বাইরে দাঁড়া করে রাখলো, আমাকে এখন তো হবে না কিছু, দিয়ে যান। আমার তো কালকে আপনি কি বলেন, এটা রেখে যান, এটা আমাকে দেখতে হবে। আমি রেখে চলে আসলাম। তারপরের দিন উনি আমাকে ফোন দিলেন, ঈদ শুরু হয়ে গেল, কামাল আঙ্কেল ফোন করে বলছে যে হবে, আমি বলছি হ্যাঁ হবে, আপনি তো বলছেন 5th ডে। উনি আমাকে ফোন দিলেন, যে রুম্মান ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে আপনি একটু আসেন। গেলাম, সেকেন্ড ডে কিন্তু গেলাম, বললে আমার তো এখানে 50,000 টাকা লাগবে। এখন আমার প্রডিউসার ছিল কাজী নয়ন ভাই, তার কাছে আমি কেমনে টাকা চাই, এবং সে তো জানে তার সব শেষ। আমার মার কাছে গেলাম, মাকে বললাম মা, হ্যাঁ মাকে, খুবই নাইস পার্সন কাজী নয়ন ভাই। আমার মাকে বললাম মা আমার কাছে তো টাকা নেই, তুমি আমাকে টাকা দাও। আমার মা আমাকে 40,000 টাকা দিল, কারণ ওনাকে 50,000 টাকা দিতে হবে। উনি গিয়ে বললেন ভাই আপনি দরজা থেকে চলে গেছেন, আমার বউ তোমাকে অনেক বকাঝকা করছে। কেন ভাইয়া, বলছে তুমি জানো তোমার দুয়ারে কে আসছে, চয়নিকা চৌধুরী, তার নাটক আমরা সবসময় দেখি, এরকম। তারপর আমাকে হিউজ খাওয়া দাওয়া দিল, আমাকে বসায় রাখলো। তারপরে সে আর কি 3rd ডে 4th ডে সে আমাকে জিনিসটা দিতে পারলো। এনটিভি থেকে সবাই চলে গেল আমার প্যানেলে, সত্যিই কি আমি দিতে পারছি কিনা। এদিকে অনেক প্রডিউসারদের ভিড় এনটিভিতে, যে আমারটা তো মিসিং হয়ে যাবে, আমারটা হচ্ছে না, তাহলে অনেক নাটক জমা পড়ে গেল যে ওই জায়গায় তাদের নাটক যাবে। তো অবশেষে আমার 5th ডেতে নাটকটা গেল, এবং অনেক প্রশংসিত একটা নাটক, ফরিদপুরে করেছিলাম, ইনট্যাক্ট, মানে কোথাও একটা জেনারেশন লস বা কোয়ালিটি। এবং যেটা আমি বলতে চাই, এই নাটকটা দেখে 2টা মানুষ আমাকে নিয়ে স্ট্যাটাস লিখলো, তারা সহজে স্ট্যাটাস লিখে না। একটা হলো ইশরাত কাদের, মিমি ভাবি আমাদের, মাহফুজ আহমেদের ওয়াইফ, আর একটা হলো আমাদের সুবর্ণ মোস্তফা। তারা দুজন স্ট্যাটাস লিখলেন, নাটকে সেই হ্যানতেন সবাই ভালো করেছে, অমুক তমুক হ্যানতেন, ফটোগ্রাফি সুন্দর, লোকেশন সুন্দর, গল্প সুন্দর, সবার প্রশংসা করে লাস্টের লাইন হলো এটা, কিন্তু চয়নিকার জন্য খুবই দুঃখের সংবাদ। দুঃখের সংবাদ মানে তোমার এখন অবশ্যই সিনেমা বানাতে হবে। এটা হলো 18 সালের অক্টোবর মাস, এবং আমি 19 সালে সিনেমা বানিয়েছি, বিশ্বসুন্দরী। আচ্ছা, আরো গল্পে আসবো। একটা মিরাকেলের, মানে আমার বলতে ইচ্ছে করছে হোয়াট আ মিরাকেল। হ্যাঁ, একটা মিরাকেল শুনেছি আমি, এইদিকে একটা মিরাকেলের গল্পে আসবো। সেই গল্পটা হচ্ছে যে দিদির যেরকম সবকিছু গোছানো, আমি জানি যে আপনার কিছু গোছানো ছিল না, কিন্তু একটা মিরাকেল ঘটে সবকিছু গুছিয়ে আপনার হাতে এসেছে, সেই গল্পটা। আচ্ছা, আমার যেটা হয়, আমি অনেক পরে বুঝেছি এটা, মানে আমার হলো কোথায় কি আছে সব আরেকটা জায়গায় নোট করা আছে। আমি মানে এখান থেকে 3 উইকস পরে আমেরিকাতে যে আমার যেসব কাজ, ওগুলো লিস্ট করা, এরকম। কিন্তু কাজের ব্যাপারে একদম না। সবসময় মনে হয় কি আমরা আসলে ভবিষ্যৎ অনেক চিন্তা করি, ভবিষ্যতের জন্য হয়তো গুছাই না, বর্তমানকে অবহেলা করে না, এরকম মানুষ খুব কম আছে। অ্যান্ড সেটাই আমার ছিল। আমার কিন্তু অনেক অর্জন আছে, হ্যাঁ, মানে এটা আসলে তো আমরা সাকসেসের কথাই বলছি বা সাফল্যের কথা বলছি, স্বপ্ন পূরণের কথা বলছি। আমি একটু ইন্টারাপ্ট করব যে এই যে প্রফেশনের জায়গাটাতে আপনি সেটা গোছাননি, কিন্তু পার্সোনাল বিলঙ্গিংস এর ক্ষেত্রে সেটা সুন্দর করে গুছিয়েছেন। আমার একটা কথা মনে পড়ছে যে ছোটবেলায় আমি সবসময় শুনতাম যে আমার মাকে যখন মানে থাকে না যে পরিচয় দিতে হবে, তখন আমার মা বলতেন যে উনি হয়তো নিজের নামটাও ভুলে গেছেন, বলে আমি লাবণ্যর মা।
এটা আমি আপনার কাছে আজকে শুনলাম যে আপনি বলছিলেন না যে সবকিছু বাইরে আমার লাবণ্যর মা হয়ে থাকতে ভালো লাগে, তো ওই Seriously, জায়গাটাতে খুব ওইটাই আসলে বন্ধন, তো সেই বেশি। জন্য হয়তোবা প্রফেশনের ওই জায়গাটাতে আপনি ওইভাবে গুছাননি, কিন্তু মিরাকেল আপনাকে গুছিয়ে আমার দিয়েছে। মার এটা কথা শুনে। কি বলবো, আসলে আমার আম্মার পড়া দেখে বড় হয়েছে, আমরা অনেক পড়েছি, আমাদের জেনারেশন কিন্তু অনেক পড়া, হ্যাঁ। এবং আমি অনন্যা শিশু দশে প্রথম নাটক, মানে আমাকে বলা হয়েছিল যে নাটক আমার ওই বছর ছিল লেডিস হোস্টেলে এবং হঠাৎ বৃষ্টি নাটকটা, এবং অনন্যা শিশু দশে নাটক ছিল না, ওই বছর নাটক করা হলো। এবং আমি তখন ওই যে প্রতি বছর মনে করতাম আর বানাবো না, তো আমাকে বলা হলো যে দিল মনু আপা উনি মারা গেছেন, ফোন করে বললেন যে আমাকে মানে নির্বাচন করা হয়েছে। আমি তখন আমেরিকা থেকে আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করবো, একজন দর্শক অনেকক্ষণ থেকে ওয়েট করছে, হ্যাঁ, একটু কলটা নিয়ে অবশ্যই। গল্পের বাকি অংশ শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আমি হ্যাপি বলতেছিলাম মিরপুর থেকে। আচ্ছা, থ্যাংক ইউ ফর কলিং। কথা বলুন, দুজন গুণী মানুষকে নিয়ে আজকে রূপকথার রাত। ইনশাল্লাহ। দেন আমি চয়নিকা দির সঙ্গে একটু কথা বলতে চাই। জি বলুন প্লিজ। চয়নিকা দি ইজ হিয়ার। হ্যাঁ দিদি, কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি, বেঁচে আছি, এটা অনেক বড় একটা পাওয়া। আপনাদের ভালোবাসা পাচ্ছি, ভালো আছি। হ্যাঁ, মেঘের নৌকা গানের পরে আমরা আবার কি গান শুনতে পাবো? অপেক্ষা করতে হবে, ভালো কিছুর জন্য তো অপেক্ষা করতে হয়, আমিও অপেক্ষা করছি। মেঘের নৌকা অবশ্যই আসিফ ইকবালের লেখা এবং আমার প্রহেলিকার একটা জনপ্রিয় গান, এবং আপনাদের মতো মানুষের, আপনাদের দর্শকদের মনের মধ্যে স্থান পেয়েছে গানটার নাটক সবকিছুই সুন্দর। থ্যাংক ইউ সবকিছুই সো মাচ। সুন্দর। হ্যাঁ, এবং এটা যে যারা গেয়েছে, ইমরান এবং কোনাল অসাধারণ গেয়েছে, এবং যারা অভিনয় করেছেন বুবলি এবং মাহফুজ আহমেদ, আসলে সবকিছু মিলিয়ে আসলে মেঘের নৌকাটাকে আমি দেখাতে চেয়েছি আমার বাংলাদেশ। যিনি ফটোগ্রাফি করেছেন সুমন হোসেন, সবকিছু মিলিয়ে এই যে আপনাদের মনের মধ্যে যে স্থান পেয়েছে, এটাই আসলে আমার পুরস্কার আমি মনে করি। পুরস্কার শুনে মনে পড়লো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আয়োজনে কিন্তু পুরো গানটা দেখানো হয়েছিল স্ক্রিনে, মনে আছে তো দিদি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মনে আছে। অনেক ধন্যবাদ হ্যাপি আপু আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। সাথে থাকুন আমাদের, আমরা একটা গল্পে ছিলাম। হ্যাঁ, আমরা গল্প New যেটা Year-কে, বলছিলাম যে তখন যখন আনতে গেলাম পুরস্কার, এবং সবাই আমাকে সাহিত্যিক সেলিনা হোসেনের মেয়ে মনে করতেন, বলতেন ফারিয়া হোসেন সেলিনা হোসেনের মেয়ে। হ্যাঁ, তো ওখানে আমাকে অনেকে বলছে উনিও পেয়েছে, যে উনার মা। বললাম না, আমার মা সেলিনা হোসেন না, আমার মাকে দেখেই আমার বড় হওয়া। হ্যাঁ, মানে আমার মায়ের পড়া দেখে পড়তে শিখেছি আসলে। এবং যখন ওখানে বলা হলো যে অনুষ্ঠানে কিছু বলতে হবে, আমার আম্মা পরে বলেছে আমি দোয়া পড়ছিলাম, ও তো বলতে পারবে না। তখন কিন্তু আমি মোটামুটি ভালো সব কিছু করি। মা বলে কি আমার হাত পা কাঁপছিল, তুমি যদি কিছু না বলতে পারো। আমি বলি এটাই হলো মা। মিরাকেল যেটা অনেক পরে এসে বৌদির আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি, যে ডাটা ওই মানে মনেও রাখতে পারে। আমি এটা কিন্তু আমার মার জন্যই, মানে আমার মার কিন্তু আমার জন্মের সময় থেকে সব ছবি কিন্তু অ্যালবামে রাখা, মানে আমার মা এরকম, আমাদের সব সার্টিফিকেট, আমার যত অ্যাওয়ার্ড, কিন্তু আমি শিখি না হ্যাঁ এগুলো। ওগুলো সব আমাকে আমার মা দিয়েছে, এজন্য আমার ওই অভ্যাসটা রয়ে আমার গেছে মনে হতো অর্জন পরিবার বেশি না, থেকে। বা আমার মনে হতো বর্তমানকে একটু অবহেলা করতাম। আমার কিছু ছিল না। মনে করো যে আমি 96-এ নিউ ইয়র্কে গেছি, যে ঠিকানা পত্রিকায় গেছি, ওগুলো সব ওখানকার নিউজ পেপারে আসছে, ছবি টবি দিয়ে, যে সবাই আমার সাথে এখন যারা অনেক বড় বড় তারা সব আমার সাথে ছবি দাঁড়িয়েছে, এরকম যা কিছু আছে আমি কিছু রাখিনি, কিছু না। আমার বিয়ের সময় অনেক নিউজ হয়েছিল, কিছু ছিল না। তো আমার আম্মা আব্বার দুজনেই নাই, এবং একসময় আম্মার বাসাটা যখন ধরো সব জিনিসপত্র দিয়ে বাসাটা আমরা খালি করেছি, তখন হঠাৎ আলমারিতে দেখলাম যে একটা ফাইলের মতো, মানে একটা ইয়েতে একটা বড় খামে, এবং বের করে দেখলাম যে এভরিথিং ওয়াজ দেয়ার, আম্মা কেটে কেটে রাখা, বুঝছো। এবং দেখে খুবই, মানে শাবানা আজমিকে ইন্টারভিউ করার আমার একটা ইয়ে আছে, ছবি ছিল, পত্রিকা রাখি নাই, ছবি রাখি নাই, এটা আমি অনেক খুঁজেছি, কিন্তু ছবিটা ওইখানে ছিল। আমি কিন্তু নিয়ে গেলাম আমেরিকাতে, আমার যত অ্যাওয়ার্ড টাওয়ার্ড পেয়েছিলাম তখন সবই আমার নিয়ে যাওয়া। হ্যাঁ, এইটা নিয়ে যে আমি ভুলে গেছি। এবং কিছুদিন আগে একটা ঘটনাতে আমার মনে হলো যে না, আমার যা কিছু, আমার যে জায়গাটা ছিল, যে অর্জনটা ছিল, সেটা নিডস টু বি মানে ডাটাতে থাকতে হবে। হ্যাঁ, তা আমি আমি বললাম যে আমার তো কিছু নাই। তখন আমার মেয়ে একটা ক্লোজেটে এরকম ওইটা রাখা ছিল অনেক ছবি সহ। তা আমার বোনের মেয়ের আসছে কানাডা থেকে, ওরা রাতে ও বের করে, আগের ছবি দেখে বাচ্চারা হাসাহাসি করে না, ওই হাসাহাসি করতে যে ও হঠাৎ করে বলে মা তোমার ছবি, এবং ওই ফাইলটা আমার মেয়ে পেয়েছে।
মানে আমি যে নিয়ে গেছি, নিয়ে যে ওইটা একটা ইয়েলো একটা খামের মধ্যে সব রাখা ছিল, ও বের করার পরে আমি দেখলাম যে আমার সব কিছু, এবং আমার মনে হলো যে আই ডোন্ট নো দ্য কানেকশন। মেয়েরা কিন্তু একসময় মা হয়ে যায় না, তো এখানে কিন্তু মেয়ে মার মতো শোনো না, রোল আগের প্লে মারা করলো। কিন্তু এমনই যে আমাদের যে বিভিন্ন পত্রিকার ছবি আসতো না, বিভিন্ন বিভিন্ন পত্রিকায় মামুনি কিন্তু ওগুলো কেটে কেটে খাতার মধ্যে আঠা দিয়ে রাখতো এবং তারিখ সাল লেখা, ওগুলো আমার বাসায় এখনো আছে। না, যার জন্য তুমি ওভাবে শিখেছো। আমার আম্মা কিন্তু আবার মানে আমি বললাম না 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 দরকার নেই টাইপের হয়তো বা, বাট তোমার অতীত, তুমি যেটা করেছো, তোমার যেটা অর্জন, তোমার কষ্ট, তোমার ব্যর্থতা, তোমার সাফল্য ইজ পার্ট অফ ইউ। মানে Exactly. কেউ যদি মনে করে যে না ওইটা আমি ব্যর্থ হয়েছিলাম, আমার কষ্ট হয়েছিল, ওইটা আমি ফেলে It's দিব, a process, হবে না। it's a না, It's a না, journey. process. হ্যাঁ, You একদমই। just go through this and get where you are একদম। today. গল্পে গল্প সময়টা কখন যেন একদম শেষ হয়ে গেল, আমি গল্প বুঝতেই কিন্তু পারিনি, শেষ হয় আরো না। গল্প বাকি থেকে গেল। তো যেহেতু একদম শেষ দিকে চলে এসেছে, আমি দুজনকে অনুরোধ করব দর্শকদের জন্য কিছু বলতে। বলো। দর্শকদের বলবো যে আসলে আপনারা দেখেন আমাদের কাজ এবং সবার কাজ, সেজন্যই কিন্তু কাজটা হয়। আসলে কাজের পেছনে মূল সোর্স যেটা, ফোর্স যেটা, সেটা দর্শকরা। আর আজকে মনে হতে পারে দুটা মহিলা অনেক কথা বলো নিজেদেরকে নিয়ে, আসলে রূপকথার রাতের সাথে সাফল্য অর্জন এটাই আসে। আরেকটা জিনিস আমি সবসময় দেখেছি, আমি মেয়েদের সাথে কাজ করতে, এটা না যে ছেলেদের সাথে কাজ করতে নট ফিল গুড, বাট মেয়েদের সাথে কাজ করতে বলে না যে মেয়েরা মেয়েরা বন্ধু হয় না, দিস আর লাইক একদমই বাজে কথা। কেমিস্ট্রি অনেক ভালো, আমার অনেক কাজ আমার মেয়েদের সাথে কাজে আমার অনেক ইয়ে হচ্ছে। কাজে আমরা ভালোটাই বলবো, আসলে ভালোটাই বলবো, নিজে না বলে যদি বলার কেউ থাকে সেটা আরো ভালো আসলে। অনেক ধন্যবাদ দিদি। হ্যাঁ, বেশি কিছু বলতে চাই না, সেটা হলো এক কথায় শেষ, ফারিয়া সব বলেই ফেললো। আসলে ভালোকে ভালো বলতে অনেক ভালো লাগে, কাউকে সম্মান করতে মনের ভিতরে অনেক আনন্দ হয়। আর আমি যে সবাই আমাকে বলে যে আমি খুব সুন্দর করে লিখি, মানুষকে অ্যাপ্রিসিয়েট করি, এটা কারোর জন্য না, আসলে এটা আমার নিজের জন্য। আমার মা একটা কথা বলতেন যে তুমি যদি বিপদে যদি কেউ পড়ে তুমি দৌড়ে যাবে, কিন্তু তার সুখের সময় যদি তোমাকে না ডাকে তুমি যেও না। তো আমি এটাই আসলে শিখেছি, মানুষের দুঃখে এবং বিপদে পাশে থাকা এবং ভালো হয়ে থাকা, ভালোভাবে চলা, কারোর অনিষ্ট না করা, আর কারোর অপকার না করাও কিন্তু একটা উপকার, এই কথাটা মনে রাখবেন। হ্যাঁ, হয়তো আপনি কারোর উপকার করতে পারছেন না, কিন্তু তার অপকার করেন না। অপকার না করতে পারাটাও একটা উপকার। মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনাদের জন্য আজকে আমি চয়নিকা চৌধুরী, পাশে বসে আছে ফারিয়া হোসেন, আমরা অনেক ভালো বন্ধু, আমরা কলিগ, আমরা আমাদের ফ্যামিলি, এবং যেখানে বসে আছি এনটিভি এটাও আমাদের পরিবার। তো সবার প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি যেন আরও মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করতে পারি এবং আপনাদের মনের মধ্যে থাকি। দিদি, ডিরেক্টর যেমন আপনার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে শব্দটা, গানটাকে যেহেতু একটা ঘটনার কারণে জীবন থেকে বিদায় জানাতে হয়েছে, তবে আপনার কণ্ঠে 4টা লাইন শুনতে শুনতে আমি বিদায় নিতে চাই, দর্শকদের সাথে একটু কথা বলে নিই। প্রিয় দর্শক, আশা করছি আজকের রূপকথার রাতটা আপনাদের সুন্দর কাটলো আমাদের সাথে। আজকের মতো আমি রুহানি সালসাবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। আগামী রূপকথার রাতে আবারও দেখা হচ্ছে। শুভরাত্রি। চলুন গানটা শুনতে শুনতে আজকে বাড়ি ফিরি। আচ্ছা, এটা কিন্তু একটা মানে কেমন হয়ে গেল, আমি কিন্তু গাইতে পারি না আসলে। ভালো, একটু মানুষ হাসবে। হাসুক। 4 লাইন কিন্তু। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। আমি গাইতে পারি না, শ্বাস নিতে পারি না। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। নয় তো বনে, নয় পারবো না আসলে।